ব্যোমকেশ অন্ধকারের মধ্যে চুপ করে বসেছিল। তার একপাশে আমি, আরেক পাশে মিস্টার রায়। তিনজনের হাতেই খোলা রিভলভার। সামনের দিকের ওই পুরনো পরিত্যক্ত কারখানাটার ভিতরে দলটা যে অনেক বড় তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। একটা গুলির শব্দে চারপাশটা এখনো যেন গমগম করছে। আমি কোনো রকমে মাথা নামাতেই বুঝতে পেরেছিলাম মাথার উপর থেকে গুলিটা সাঁই শব্দে ছুটে গিয়ে পেছনের দেওয়ালে লেগেছে। আমি কিছু বলতে যাব, ব্যোমকেশ আমার ইশারায় চুপ থাকতে বলল। ততক্ষণে একজোড়া পায়ের শব্দ শুনতে পাচ্ছি এই দিকেই আসছে। আমি না বলা পর্যন্ত কেউ বাইরে বেরোবে না। ওদের দলে কিন্তু মোট 7 জন আছে, তাই সাবধান। কিন্তু ব্যোমকেশ বাবু, যদি ওরা পালিয়ে যায়, তাছাড়া যে কারণে আমরা এখানে এসেছি সেটা যদি না হয়, তখন মালপত্র যদি ওরা এখান থেকে পাচার করে দেয়, তাহলে তো হাতে নাতে আর কিছু ধরতে পারবো না। ওরাই গোটা দলের মাথা নয়, দলের মাথা এখানে নেই, তাই ওরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেবে না। মাল নিয়ে এখান থেকে পালাবার কথা ওদের মাথাতেও আসবে না। ওরা এখন নিজেদের জীবন বাঁচাতে অত্যন্ত ব্যস্ত। ব্যোমকেশের কথা শেষ হতেই পায়ের শব্দটা আরও সামনে এসে পড়েছে। আমরা যেখানে বসে আছি তার সামনের দিকে একটা খোলা দরজা আছে। একসময় বড় লোহার গেট থাকলেও এখন সেটা ভেঙে পড়েছে, তাই জায়গাটা ফাঁকা। দুপাশে ভাগ হয়ে তিনজনই চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটা কালো ছায়া সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আকাশে তারাদের অল্প আলো রয়েছে, তাতে ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। লোকটা পেছন দিকে তাকিয়ে কাকে যেন বলল, কেউ নেই, ভয় পালিয়েছে সব। সঙ্গে সঙ্গে ভিতর থেকে একসঙ্গে কয়েকজনের হাসি সেই সময় শোনা গেল। অমনি ব্যোমকেশ লোকটাকে লক্ষ্য করে লাফিয়ে পড়ল। তারপরেই লোকটাকে এক হ্যাঁচকা টানে সরিয়ে নিয়ে এলো আমাদের দিকে। মুহূর্তের মধ্যে একটা কাপড় দিয়ে লোকটার মুখটা বেঁধে তাকে একপাশে ফেলে রেখেছে ব্যোমকেশ। মিস্টার রায়কে সেখানে থাকতে বলে আমি আর ব্যোমকেশ আবারও পিস্তলা হাতে এগোলাম। এইবার কিন্তু ভেতরে তুল কালাম পড়ে গেল। দুটো গুলির শব্দ। তারপরে অনেকজন একসাথে তাড়াতাড়ি করে ছুটে আসছিল এই দিকে, কিন্তু বাইরে বেরোচ্ছে না। বাইরে থেকে এবার ব্যোমকেশ আর আমি এক অভিনব কায়দা করলাম। ওরা ছুটে আসছে সামনের দিক থেকে তাকিয়ে, নিচের দিকে কারো লক্ষ্য নেই। তাই ছুটে আসতে না আসতেই ব্যোমকেশ আর আমি ছাড়া সকলে উল্টে পড়ল। যদিও তাদের মধ্যে একজন পেছনে ঘুরে দাঁড়িয়ে রিভলভার থেকে গুলি চালিয়েছিল, আর গুলিটা গিয়ে লেগেছিল ব্যোমকেশের হাতের এক পাশে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মিস্টার রায়ও ছুটে এসে রিভলভার তুলে নিয়েছে। তিনটি উদ্যত রিভলভারের সামনে মাটিতে পড়ে থাকা লোকগুলো আর কিছুই করার সাহস পেল না। ব্যোমকেশের হাত থেকে রক্ত পড়ছে। সেই দেখে মিস্টার রায় বললেন, ব্যোমকেশ বাবু, তাড়াতাড়ি চলুন, এক্ষুনি আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক রক্ত বেরোচ্ছে আপনার হাতের আঘাত থেকে। কিছু না, আপনি কি পুলিশকে খবর দিন, ভ্যান নিয়ে আসতে বলুন, সবাইকে তুলে নিয়ে যাক। আমি ততক্ষণ পর্যন্ত রক্ত বন্ধ করার চেষ্টা করছি এতে। হাসপাতালে একটু পরে গেলেও হবে, কিন্তু ওদের এখান থেকে থানায় নিয়ে যাওয়াটা কিন্তু প্রয়োজন। ওদের কিন্তু একদম ভরসা করা যাবে না। ঠিক আছে, আমিও দেখে নেব আমরা কার লোক তোরা জানিস না। একবার যদি আমাদের মালিক জানতে পারে পুলিশ আমাদের ধরেছে, তাহলে যে তোদের কি হতে পারে দেখে নিস তোরা। ব্যোমকেশ কোনো উত্তর করল না। আমার ভীষণ রাগ হচ্ছিল। গুলি লাগা হাতটা থেকে সমানে রক্ত পড়ছিল তখনও। লোকটাকে আর কিচ্ছু বললাম না। পুলিশ অফিসার এসে ঠাসিয়ে থাপ্পড় মারল লোকটার গালে। তারপর তাদের সবাইকে নিয়ে গেল পুলিশের ভ্যানে করে। ওদের নিয়ে যেতেই আমরাও সেখান থেকে বেরিয়ে এলাম বড় রাস্তার কাছে। তারপর সেখান থেকে কাছাকাছি একটা ছোট ডাক্তারখানায় গিয়ে ভালো করে ড্রেসিং করিয়ে ওষুধ নিয়ে সেরাদের মতো একটা ব্যবস্থা করে নেওয়া হলো। গুলি হাতে লাগেনি, এক পাশ থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে। ডাক্তার বলল, ব্যোমকেশ বাবু, খুব বাঁচা বেঁচে গেছেন। গুলিটা
আপনার একদম হাতটা ছুঁয়ে গেছে, না হলে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। বিপদের ঝুঁকি যে নিতেই হতো, না হলে হাতে নাতে যে গোটা দলটাকে ধরতে পারতাম না। মাস দুয়েক ধরে ওই গোটা দলটা এই এলাকার আশেপাশে একটা চোরাচালান চক্র চালিয়ে যাচ্ছিল। ডাক্তারবাবু, আপনি নিজেই তো খবরটা দিয়েছিলেন। খবর আর কি, আমার কাছে সেদিন যখন লোকটা এসেছিল তখনই তার কথা শুনে কিছু একটা সন্দেহ হয়েছিল। তারপরে পুলিশকে জানাই এবং পুলিশ আপনাকে নিয়ে আসে। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি ছিলেন বলেই তো এত সহজে গোটা ব্যাপারটা ফাঁস হলো, পুরো চক্রটাই ধরা পড়ল। ব্যোমকেশ সামান্য হাসল। বুঝতে পারলাম হাসতে গিয়ে হাতে সামান্য টান পড়ে যন্ত্রণা হচ্ছে। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। পথে নেমে শুধু ব্যোমকেশকে বললাম, তুমিও না সত্যি, কি দরকার ছিল শুধু শুধু এমনভাবে বন্দুকের সামনে যাওয়ার? আরে আমরা যেভাবে ধরেছিলাম সেভাবেই তো লোকগুলোকে ধরা যেত। ওভাবে সামনে দাঁড়িয়ে পড়লে বলেই তো লোকটা গুলি চালালো। চিন্তা করো না অজিত, ও ঠিক হয়ে যাবে। তোমার বন্দুকের থেকে বেরোনো গুলি যদি প্রতিপক্ষ শত্রুকে আঘাত করে, তাহলে কোথাও না কোথাও শত্রুপক্ষের একটা গুলিও তোমার জন্য তোলা থাকবে অজিত। এটা না হয় লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে, হাতের পাশ দিয়ে ছুঁয়ে গেছে, এটা তো তোমার কাছে অনেক ভালো বলা দরকার, তাই না? আমি ভালো খারাপ কিছুই বলতে পারলাম না। সেখান থেকে প্রথমে থানায় ফিরে যাওয়া, তারপর সেখান থেকে শেষ রাতের দিকে বাড়িতে ফিরে আসে। বৌঠান তো সমস্ত ব্যাপার শুনে হুলুস্থুলু কাণ্ড করেছিল। ব্যোমকেশ কীভাবে মাঝে মাঝে এই সময় বৌঠানকে সামলে নেয় তা আমি বুঝতে পারি না। তবে সেবার ব্যোমকেশের সাহস আর বুদ্ধিমত্তার জন্য গোটা চোরাচালান দলটাকে এবং কলকাতায় থাকা তাদের বড় মাথাকে পর্যন্ত গ্রেফতার করে গিয়েছিল। ব্যোমকেশের মাথায় যে মাঝে মাঝে আশ্চর্য খেয়াল চাপে তার সম্পর্কে শ্রোতাগণ অবগত, তাই সেই নিয়ে আলাদা করে আমি কিছু বলতে চাই না। তবে এইবার ব্যোমকেশের মাথায় খেয়াল চেপেছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার। সে ব্যাপারে সে কিছু পুরনো বইপত্র এবং কিছু উইঁয়ে কাটা হলদে হয়ে যাওয়া নথিপত্র জোগাড় করেছে। জমি জমা কিংবা সম্পত্তির দলিল নয়, আসলে হাতে লেখা এই হলুদ রঙের খয়াটে হয়ে যাওয়া পাতাগুলোর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আসলেই নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে নতুন কিছু তথ্য খুঁজে বার করতে সাহায্য করবে। যেমন এইসব নথি আর বই সম্পর্কে ব্যোমকেশ বলেছিল, বইয়ের পাতায় যে কোনো ঐতিহাসিক ব্যাপার সম্পর্কে কত কম লেখা থাকে এবং কত অহেতুক মিথ্যে কথা যে লেখা থাকে তা বোঝার জন্য কোনো একটা বিষয়ের উপর নানান লেখকদের বিভিন্ন সময়ের বইপত্র পড়া প্রয়োজন। নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে পড়তে গিয়ে অনেক তথ্য বাইরে বেরিয়ে এসেছে। নবাব সিরাজউদ্দৌলা যে খুব একটা ভালো মানুষ ছিলেন তেমন কিন্তু নয়। তাছাড়া তার বেশিরভাগ সময় কেটেছে আরাম, সুরাপান এবং নর্তকীদের নিয়ে। শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি বড়ই উদাসীন ছিলেন, আর সেই সুযোগ কিন্তু নিয়েছিল মির্জাফর এবং তার বিশ্বস্ত বাকি অনুচরেরা। কিন্তু সেই সমস্ত তো বেশিরভাগ নবাব, সম্রাট, এমনকি আমাদের অনেক রাজাদের ক্ষেত্রেও দেখা গেছে। তখন ইংরেজরা এদেশে প্রবেশ করেছে। ঠিক সেই সময় কোনো একজন নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজদের ব্যাপারে কিছু তথ্য দিয়েছিল, যে তথ্য নিয়ে যদি সেই সময় নবাব সিরাজউদ্দৌলা কোনো পদক্ষেপ নিতেন তাহলে হয়তো গোটা ইংরেজ শাসনকে কিছুটা সময়ের জন্য আটকে রাখা যেত। কিন্তু তা নিয়ে তিনি কোনো রকম উৎসাহ দেখাননি। এমনকি এটাও শোনা যায় যে ইংরেজদের কিছু কিছু সাহেবদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার বৈষয়িক ব্যাপারে বেশ কিছু আলোচনা হয়েছিল, অথচ ইতিহাস তোমায় কিন্তু এইসব ব্যাপারে কোনো কিছুই জানতে দেবে না। তবে সবচেয়ে আশ্চর্যের একটা ব্যাপার, নবাব সিরাজউদ্দৌলা নাকি বিশ্বস্ত অনুচরদের একসময় সন্দেহ করতে শুরু করেছিলেন। যদিও এগুলো সত্যি না মিথ্যে তার কোনো প্রমাণ আমি তোমায় দিতে পারবো না, তবে এই সমস্ত দলিল এবং বইপত্র ঘাঁটাঘাঁটি করে এইটুকুই জানা গেছে। কিন্তু তুমি হঠাৎ করে আবার এইসব নিয়ে পড়লে কেন? নবাব সিরাজউদ্দৌলার ঘটনা আজ থেকে তো প্রায় 200 বছর আগে, আর সেই সময়ের ঘটনা নিয়ে তুমি এখন মাতামাতি করছো কেন বলো তো? তথ্য বুঝলে অজিত, তথ্য এমন একটা জিনিস যা যে কোনো সময় কাজে লাগে, তাই একটু দেখছিলাম। তাছাড়া সম্প্রতি মুর্শিদাবাদ গিয়ে ওই সিরাজউদ্দৌলার ব্যাপারে আরো খানিকটা খোঁজ খবর পেয়ে একটু কৌতূহলী চেপেছিল বলতে পারো। এখানে বলে রাখা ভালো, সম্প্রতি প্রায় 6 মাস আগে আমরা একবার মুর্শিদাবাদে গিয়েছিলাম। সেখানেই সিরাজউদ্দৌলার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে সিরাজউদ্দৌলার ব্যাপারে শুধু ব্যোমকেশেরই না, আমাদেরও যে সামান্য কৌতূহল হয়নি সে কথা নয়।
তাহলে সে কথাটাই প্রথম থেকে বলি। যে কারণে এত কিছুর অবতারণা এবং যে কারণে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীরও একটা যোগাযোগ তৈরি হয়। এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে 6 মাস আগের এক সকালবেলায়। সেদিন ঘরে বসে খবরের কাগজ পড়ছি। পুঁটিরাম জানালো একজন লোক দেখা করতে এসেছে। এ সময় কারোর আসার কথা নেই। মিস্টার রায় নয়, এমনকি চেনা কোনো লোক নয়। ব্যোমকেশ কে এসেছে জানতে চাইলে উল্টে পুঁটিরাম জানালো, বুঝতে পারছি না দাদাবাবু, এই লোকটা তো অচেনা। তাছাড়া আমাদের এদিককার বলেও তো মনে হয় না। বেশ ভদ্র সভ্য পোশাক, দেখে শুনে তো বেশ বড় মানুষ বলেই মনে হচ্ছে। ব্যোমকেশ হাতের ইশারায় তাকে নিয়ে আসার অনুমতি দিল। একটু পরেই দরজার পর্দা ঠেলে ঘরে এসে যিনি ঢুকলেন তাকে দেখে যে কেন পুঁটিরাম বড় মানুষ বলেছে সেটা বুঝতে পারলাম। ফর্সা, লম্বা, দোহারা চেহারা, গায়ে দস্তুর মতো কোট প্যান্ট, তাছাড়া গলায় টাই পর্যন্ত ঝুলছে। মাথায় একটা টুপি, সাহেবদের মতন গোল টুপি, তবে তার রংটা কেমন যেন খয়েরি। সামনে পকেটের কাছে গুঁজে রাখা একটা পেন রুমাল পর্যন্ত ঝুলছে। অর্থাৎ পায়ের জুতো থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত বেশ ভদ্র সভ্য এবং উচ্চবিত্ত বলেই মনে হলো। ভদ্রলোক সাহেবী কায়দায় টুপিটা খুলে ব্যোমকেশকে একটা অভিবাদন করে বলল, নমস্কার ব্যোমকেশবাবু, আপনাকে বিরক্ত করতে আসার জন্য সত্যিই দুঃখিত, কিন্তু এমন একটা সমস্যায় পড়েছি যে আপনার কাছে আসতেই হলো। সমস্যায় পড়লেই মানুষ আমার কাছে আসে। মিস্টার মিত্র, আপনি বসুন, আমি পুটিরামকে চা আনতে পাঠিয়েছি। ব্যোমকেশের সম্বোধন শুনে শুধু ভদ্রলোকই নয়, আমি নিজেও একটু অবাক হয়েছিলাম। ব্যোমকেশের কথা শুনে ভদ্রলোক বসতে বসতে বললেন, কিন্তু আমি যে আমার নাম এখনো বলিনি। আমার সারনেমটা আপনি কি করে জানলেন? খুব একটা কঠিন কিছু নয়। আপনার রুমালে এবং আপনার টুপিতে আপনার নামটা খোদাই করা আছে। যদিও পুরোপুরি নয়, খুবই সামান্য, এবং তাতে আপনার সারনেমটা কিন্তু ভালোভাবেই খোদাই করা আছে, পি মিত্র। অর্থাৎ আপনার নাম পি অক্ষর দিয়ে শুরু হলেও সারনেমটা যে মিত্র সেটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না। যদিও আপনার টুপিটা বেশ পুরনো, অনেক অংশে ক্ষয়ে গেছে, এবং তার সঙ্গে নামটা যেখানে লেখা আছে সেই জায়গাটাও সামান্য ক্ষয়ে গেছে, তাই শেষের দিকে দুটো শব্দ বোঝা যাচ্ছে না। তবে আপনার রুমালটা নতুন, এবং সেই রুমালের উপর যে কারুকার্য করা হয়েছে সেটা মনে হয় আপনার স্ত্রী আর না হলে আপনার মেয়ের হাতের কাজ। কারণ ব্যাস ব্যাস ব্যোমকেশবাবু, আপনার সম্বন্ধে যা শুনেছিলাম তার মধ্যে কানাঘুষো বলতে তো আমার কিছুই চোখে পড়ল না। আপনি সত্যিই সত্যিই খুব ভালো অবজার্ভ করতে পারেন। আসলে রুমালটা আমার মেয়ের হাতে তৈরি। আমার মেয়ে ওই আঁকা কি হাতের টুকটাক কাজ এসব খুব ভালো করতে পারে। তবে শুধু তাই নয়, সে কিন্তু পড়াশোনাতেও বেশ ভালো। দেখুন ব্যোমকেশবাবু, আমি রক্ষণশীল মনোভাবে বিশ্বাস করি না, আর সে পড়াশোনাতেও ভালো রেজাল্ট করছে। তাছাড়া টুকিটাকি সমস্ত কাজ করতে পারে। আমার বাড়িতে কাজের লোকও রয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে নানান কাজের জন্য। তবুও মা মেয়ে একরকম জোর করেই রান্নাবান্না করে মাঝে মাঝে। আপনি ঠিকই বলেছেন, টুপিটা বেশ পুরনো। 2 বছর আগে মাদ্রাজ গিয়েছিলাম, তখন এটা কিনেছিলাম। পুরনো হলেও টুপিটা কিন্তু আমার বেশ পছন্দ। বিশেষ করে রংটা দূর থেকে খয়েরি বলে মনে হলেও সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একটা টুপির মধ্যে 2 রকম রঙের কাপড় আছে। ভদ্রলোক টুপিটা মাথা থেকে নামিয়ে দিলেন। দেখলাম সত্যিই তাই। একটু পুরনো দিনের ডিজাইন হলেও টুপিটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ ভারী। এই টুপিগুলো আজ থেকে 100 বছর আগে আরও বেশি ব্যবহৃত হতো। ইংরেজরা যখন প্রথম এই দেশে আসে তারপরে এই টুপি তৈরি হয়। কিন্তু আশ্চর্যের কথা হলো, এই টুপি কিন্তু হিন্দুস্তানে, মানে আমাদের নিজেদের দেশেই তৈরি। আপনি অনেক ব্যাপারে খোঁজ খবর রাখেন ব্যোমকেশবাবু। আপনি আমার পরনে যে সমস্ত কিছু দেখছেন তার মধ্যে কোট প্যান্ট টাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভারতেই তৈরি। আসলে ভারতীয় কিছু কোম্পানি ইংরেজ কোম্পানিদের সঙ্গে হাত মিলিয়ে এই সমস্ত জিনিস তৈরি করে, যেগুলো ভারতবর্ষেই তৈরি নয়, ভারতবর্ষেই বিক্রি হয়। তাছাড়া আমার নানা সময় নানা কাজে জাহাজে করে এখানে ওখানে ঘুরতে হয়, তাই আমার পক্ষে যে এই পোশাকটাই সবচেয়ে ভালো তা তো বুঝতেই পারছেন। সত্যি বলছি ব্যোমকেশবাবু, বাড়িতে থাকলে
আমিও আপনার মতো ধুতি পাঞ্জাবি পরতে পছন্দ করি। ভদ্রলোককে লক্ষ্য করছিলাম। ভদ্রলোক বেশ অমায়িক, হাসি খুশি এবং দিল খোলা ধরনের মানুষ। অনেক মানুষ থাকে যারা চট করে সবাইকে আপন করে নিতে পারে, চট করে কথায় কথায় সবার সঙ্গে মিশে পড়তে পারে। ভদ্রলোক কোনো একটা সমস্যা নিয়ে ব্যোমকেশের কাছে এলেও টুপি, কোট এই সমস্ত নিয়ে কথা বলতে বলতে একদম যেন মন খোলা হয়ে গেছে। চা চলে এলো। অবাক হয়ে দেখলাম ব্যোমকেশ কিন্তু একবারও ভদ্রলোকের সমস্যার কথা জিজ্ঞেস করলো না। বেশ কয়েকদিন আগে ব্যোমকেশ একবার আমাকে একটা কথা বলেছিল। একটা কথা মনে রাখবে, কোনো রোগী যখন ডাক্তার দেখাতে যায় তখন ডাক্তারের ওষুধ তার যতটা শারীরিক কাজে লাগে তার চেয়ে বেশি মানসিক কাজে লাগে ডাক্তারের সঙ্গে তার কথাবার্তা। অনেক ডাক্তার দেখবে খুব অল্প সময় নেয়, অল্প সময়ে ওষুধপত্র লিখে দিয়ে নিজের কাজ সেরে নেয়। সেই ডাক্তারের ওষুধ যতই ভালো হোক না কেন, তাতে রোগীর রোগ কমতে অনেকটাই সময় লাগবে। এখন না হয় কিছু পাশ করা ডাক্তার কলকাতা এবং আশেপাশে পাওয়া যায়, তার আগে সবাই ছিল হাতুড়ে ডাক্তার। তার আগে ওই আয়ুর্বেদ এবং কিছু জড়িবুটি দিয়ে ওষুধপত্র তৈরি হতো, এমনকি হোমিওপ্যাথিরও চল ছিল। এক্ষেত্রে কিন্তু ডাক্তারের সঙ্গে রোগীর কথাবার্তায় অনেক সময় লাগতো। আসলে মানুষের শরীরের রোগের চেয়ে মনের রোগ বেশি হয়। তেমনি উকিল, ডাক্তার এবং আমি মনে করি আমার মতন যারা সত্যান্বেষণের কাজ করে, যেটা পুলিশের তরফেও হতে পারে, তাদের কাছে কোনো কিছু লুকিয়ে রাখলে নিজেরই সমস্যা বাড়বে, ঠিকমতো কোনো সমস্যার সমাধানই হবে না। তাই ব্যোমকেশের সাথে কেউ মন খুলে কথা বলতে চাইলে ও তাকে বারণ করে না। ভদ্রলোকের একটু পরেই যেন নিজে থেকে মনে পড়ে গেছে সে কি জন্য এসেছে। এমনভাবে তিনি বললেন, এই দেখেছেন, কথায় কথায় আসল কথাটাই বলতে ভুলে গেছি, যে জন্য আপনাদের কাছে এসেছি। আপনিও ব্যোমকেশবাবু আমায় একবারও বললেন না। আরে আপনার তো সময় নষ্ট করছিলাম। যাকগে, এবার আসল কথাটা বলি। আগেই বলেছি আমি একজন ব্যবসায়ী। নানা কাজে আমাকে জাহাজে জাহাজে এই বন্দর থেকে ওই বন্দরে ঘুরে বেড়াতে হয়। কলকাতা বন্দর থেকে ছোট বড় জাহাজে করে মাদ্রাজ থেকে শুরু করে দেশের মধ্যে এবং দেশের বাইরে নানা বন্দর পর্যন্ত যাতায়াত করতাম। ইংরেজ সাহেবদের নানা ব্যবসায়ের সঙ্গে আমার চেনা জানা আছে, বুঝতেই পারছেন। অস্ট্রেলিয়া কোম্পানির প্রভাব ছাড়া এই সমস্ত কাজ করা সম্ভব নয়। তবে অবস্থা যেমন চলছে তাতে খুব বেশি দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে থাকতে পারবে না। এই কথা স্বাভাবিক, কিন্তু আপনি তার মানে বেশিরভাগ সময়টাই জাহাজ এবং সমুদ্রে কাটান। হ্যাঁ তাই, তবে মাস দুয়েক ধরে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, বুঝলেন। তাই 2 মাস ধরে আমি এখানেই আছি। আর সম্প্রতি কয়েকদিন আগেই আমার বাড়িতে একটা সমস্যা হয়েছে। মুর্শিদাবাদের কাছে এক বনেদি পরিবার আছে। নবাব সিরাজউদ্দৌলার আমলে সেই পরিবারের কোনো একজন নবাব সিরাজউদ্দৌলার সভায় ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত মানুষদের মধ্যেও তিনি পড়তেন। তাই মুর্শিদাবাদের কাছে তার পরিবারের যে একটা সময় রমরমা সে সময় ছিল, সেটা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এরপরেই নবাবের ভাগ্য ঘুরে যায়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বণিকের রূপে এসে কবে যে রাজাতে পরিবর্তিত হয়ে বসে, সে কথা আমরা বুঝতেও পারি না। পলাশির যুদ্ধের পরে নবাবের বিশ্বস্ত লোকেদের মধ্যে অনেকেই লুকিয়ে পড়েছিল। তেমনি এই পরিবারের যিনি নবাবের সভায় ছিলেন, তিনিও বাকিদের মতোই লুকিয়ে পড়েন। লুকিয়ে পড়ার আগে তিনি নবাবের কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলেন। তার ব্যবহৃত জিনিসপত্রের মধ্যে অনেক কিছুই দামি ছিল। কিন্তু সে আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। মাস 6 আগে আমি একবার মুর্শিদাবাদে ওই বাড়িতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলার একটা আংটি কিনে এনেছিলাম। বাড়ির বর্তমান কর্তা সেই আংটিটি আমাকে বিক্রি করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত আংটি, তাই আমিও আর টাকার ক্ষেত্রে কার পণ্য করিনি। কিন্তু আসল সমস্যাটা হলো অন্য জায়গায়। গত 3 দিন আগে সেই আংটিটি আমার বাড়ি থেকে চুরি হয়ে যায়। এবার সমস্যাটা হলো, এক্ষেত্রে পুলিশের কাছে যাওয়াটা একটু অসুবিধার হয়ে যাবে। কারণ ওইসব সম্পত্তি যে ওদের কাছে ছিল তার তো কোনো আইনগত স্বীকৃতি নেই। তাছাড়া এই সমস্ত জিনিসপত্র এখন কারোর কাছে খুঁজে পেলে তার উপর সরকার যে কিভাবে হামলে পড়ে তা তো বুঝতেই পারছেন। পুলিশের মধ্যে খুব বিশ্বস্ত চেনা জানা কেউ না থাকলে
তাদের সাহায্য নেওয়াটা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। তাই আপনার কাছে এলাম। আমার ওই আংটিটা যদি একটু খুঁজে বার করে দেন তাহলে বড় ভালো হয়, বুঝলেন? টাকার জন্য নয়, আসলে তার সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সম্পর্ক মিশে আছে তো। এমন একটা ঐতিহাসিক জিনিস নিজের বাড়ি থেকে উধাও হয়ে যাওয়াটা আমি কিছুতেই ঠিক মানতে পারছি না। এতক্ষণ পরে ভদ্রলোকের মুখে একটা চিন্তার ছাপ ফুটে উঠল, আর বুঝতে পারলাম এইখানে আসার কারণটা এতক্ষণে তিনি আমাদের বলতে পেরেছেন। তার মানে নবাব সিরাজউদ্দৌলার হাতের সেই আংটিটার ব্যাপারে তদন্ত করার জন্যই আপনি আমার কাছে এসেছেন। এই আংটি আপনি কত টাকায় কিনেছিলেন? প্রায় 1,00,000 টাকায়। বুঝতেই পারছেন, আজকের দিনে দাঁড়িয়ে 1,00,000 টাকা নেহাত কম নয়। তাছাড়া আংটিটার সঙ্গে শুধু দামের ব্যাপার নয়, এর ঐতিহাসিক মূল্য তো আছেই। এবং সেই আংটির মাঝখানে একটা পাথর বসানো ছিল। নীল রঙের এই পাথর এখন প্রায় দুর্লভ বললেই ভালো। অনেকেই সেটাকে নীলকান্ত মণির সঙ্গে তুলনা করলেও আসলে সেটা কিন্তু নয়। কিন্তু আপনার বাড়ি থেকে জিনিসটা চুরি হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে সাহায্য করতে পারে। যদিও আপনি পুলিশের কাছে যেতে পারছেন না কেন বুঝতে পারছি না। দেখুন প্রদ্যুৎবাবু, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে গিয়ে ব্যাপারটা পর্যালোচনা করে দেখতে পারি মাত্র। আপনি সেই নীলকান্ত মণি অর্থাৎ ওই নীল পাথর বসানো সিরাজউদ্দৌলার আংটি ফিরিয়ে দিতে পারবো কিনা আমি নিশ্চিত বলতে পারছি না। কারণ বুঝতেই পারছেন 3 দিন আগে সেটা চুরি গেছে, আর আপনি এসেছেন 3 দিন পরে। এখন প্রথমে ভেবেছিলাম ওই আংটিটা হয়তো বাড়িতেই কোথাও আছে, আমি হয়তো ভুল করে কোথাও রেখেছি। আসলে বুঝতেই পারছেন, আমার ব্যবসার কাজে নানা জিনিসপত্র বাড়িতে আনা, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, এই নানা কাজে ব্যস্ত থাকে। তাছাড়া 3 দিন আগে বাড়ির কয়েকটা ঘর পরিষ্কার করার কাজকর্ম চলছিল, তখনই আংটিটা হারায়। না না, ভুল বললাম, তার আগেই বাড়িতে কাজকর্ম চলছিল। সেই দিন আংটিটা খুঁজতে গিয়ে আর দেখতে পাইনি। এই 2 দিন ধরে খুঁজেই চলেছি, বুঝলেন, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। তাই আজ বাধ্য হয়েই আপনার কাছে এলাম। মুর্শিদাবাদের ওই বনেদি পরিবার থেকে, যার বংশধরের সঙ্গে সিরাজউদ্দৌলার সম্পর্ক ছিল, সেখান থেকে কিনে আনা আংটিটা আপনি এনেছিলেন 6 মাস আগে। কিন্তু সেই আংটি হারিয়েছে মাত্র 3 দিন আগে, তাই তো? দেখুন, আমার কিন্তু একটা ব্যাপারে খটকা লাগছে। যদি কেউ আংটির ব্যাপারে আগেই জেনে থাকতো তাহলে সে তো আগেই চুরি করতে পারত। এতদিন পরে কেন? বিশেষ করে প্রদ্যুৎবাবু নিজে বলছেন তিনি মাস 2 ধরে বাড়িতে আছেন, তার আগে তিনি এখানে ছিলেন না। তখনই তো চুরিটা হতে পারত। তিনি বাড়িতে রইলেন আর সেই সময় চুরি হলো। তার মানে এটাই হতে পারে যে বাড়িতে যখন কাজ চলছিল চুরিটা সেই সময় হয়েছে। আমারও তাই মনে হয় অজিত। ওই সময় কোনোভাবে কাজের মধ্যেই অপরাধী ঠিক নিজের কাজটা করে নিয়েছিল। কিন্তু যদি সেটাই হয় তাহলে এই সময় সেই আংটি খুঁজে পাওয়ার ব্যাপারটা কিন্তু মোটেই সহজ হবে না। আপনি একবার চেষ্টা করে দেখুন না ব্যোমকেশবাবু, আপনি চেষ্টা করলে ঠিক কিছু না কিছু একটা বেরিয়ে আসবে। আপনার উপর আমার পুরোপুরি ভরসা আছে। আপনার বাড়ির ঠিকানাটা আমায় দিয়ে যান। আর আপনি আজ আসুন, আজ একটা কাজে আমি ব্যস্ত থাকব। কাল সকালে আমি আপনার বাড়িতে যাচ্ছি, আশা করি আপনাকে সেখানেই পাওয়া যাবে। ঠিক বলছেন ব্যোমকেশবাবু, আমি বাড়িতেই আছি সবসময়। ওই আংটি খুঁজে বার না করা পর্যন্ত কোনো কাজে আমার মন বসবে না। ওই আংটিটা দাম থেকে শুরু করে ঐতিহাসিক গুরুত্ব সবকিছু ছেড়েই দিলাম, কিন্তু ওই আংটিটা প্রথম দেখাতেই আমার পছন্দ হয়েছিল। সোনা দিয়ে তৈরি ওই আংটিটার উপরে ওই যে নীল পাথরটা যে এত সুন্দর লাগছিল ব্যোমকেশবাবু, আপনাকে তা আমি আলাদা করে বোঝাতে পারবো না। এরপর প্রদ্যুৎবাবু তার বাড়ির ঠিকানা আর তার সমস্যাটা আমাদের একটা খাতায় লিখে দিয়ে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরেই ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললে, ভদ্রলোকের কেসটা বেশ ইন্টারেস্টিং। নবাব সিরাজউদ্দৌলার আমলের আংটি। একবার ভেবে দেখেছ ব্যাপারটার ঐতিহাসিক গুরুত্ব কত বেশি? চুরিটা যে করেছে সে নিশ্চয়ই সবকিছু জেনে শুনে করেছে। ভদ্রলোক বড্ড দেরি করে ফেললেন। অপরাধীর ব্যাপারে খোঁজ খবর করে কিছু একটা তথ্য অন্তত বের করা যেত। এই 3টে দিনে নিশ্চয়ই বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তথ্য প্রমাণ কিছুই খুঁজে পাওয়া যাবে না। কি বলো অজিত?
ভদ্রলোক যখন আমাদের কাছে এসেছেন তখন আমাদের একবার যাওয়াটা প্রয়োজন। সেখানে গিয়ে সব কিছু দেখার পর তোমার যদি কিছু মনে হয় কিছু করার নেই, সেটা না হয় আলাদা ব্যাপার। কিন্তু ভদ্রলোক যদি তোমায় তার বাড়িতে না দেখতে পান, তাহলে তিনি যে আবার আসবেন সেটা বেশ ভালোই বুঝতে পারছি। তিনি কিন্তু তোমার উপর অনেকটাই ভরসা করছেন। ব্যোমকেশ উঠে বসেছিল, সামনে টেবিলের ওপর থাকা খবরের কাগজটা খুলে বসেছে ততক্ষণে। আমার দিকে না তাকিয়েই খানিকটা যেন স্বগতোক্তির মতোই বলে উঠল, ওনার মতো একজন ব্যবসায়ী 1 লাখ টাকা দিয়ে যখন জিনিসটা কিনতে পারে, তার মানে একবার ভেবে দেখা উচিত জিনিসটার বর্তমান বাজার মূল্য আরও কত বেশি হতে পারে। আর তাছাড়া এটা যদি চোরা বাজারে বিক্রি হয় তাহলে। ব্যোমকেশের শেষের কথাটা শুনে আমি অবাক হলাম। তাহলে কি ব্যোমকেশ অনুমান করছে এই 3টে দিনের মধ্যে জিনিসটা চোরা বাজার পর্যন্ত গিয়ে পৌঁছবে? সন্ধ্যার সময় মিস্টার রায় কি একটা কারণে যেন আমাদের বাড়িতে এসেছিলেন। ব্যোমকেশের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বললেন, ব্যোমকেশবাবু, আপনি যে গোটা চোরাচালানের দলটাকে ধরতে সাহায্য করেছিলেন, তারা অনেক মূল্যবান জিনিস কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকে চুরি করেছিল। কালোবাজারে সেসব জিনিস বিক্রি করে ওই দলের মাথাটা বেশ ফুলে ফেঁপে উঠেছিল। যে 7 জনের দলটাকে আমরা ধরি, ওই গোটা দলটাই ছিল তার লোক। এখন যে ওদের কি অবস্থা হয়েছে আপনি ভাবতেও পারবেন না। একটা ছোট কাজ ছিল মিস্টার রায়। চোরাচালানের জিনিসপত্র যে কালোবাজারে বিক্রি হয় সেখানে আপনাদের খোঁচর নিশ্চয়ই রয়েছে। সে তো আছেই ব্যোমকেশবাবু। তাছাড়া আপনি মাঝে মাঝে চোরাচালানের মার্কেটের ব্যাপারে যে ছোটোখাটো লিড দিয়ে থাকেন, সে কারণেই কালোবাজারে আমার রীতিমতো চেনাশোনা হয়ে গেছে। কিন্তু কেন বলুন তো? একটা সোনার আংটি খুঁজতে হবে, যার মাঝে একটা নীল রঙের পাথর বসানো আছে। নবাব সিরাজউদ্দৌলার আমলের আংটি। আংটিটা সাধারণ আংটির থেকে একটু বড়ই হবে, তাছাড়া বেশ ভারী, এবং আংটির মধ্যে বেশ কিছু কারুকার্য থাকাটা স্বাভাবিক। কনসর্টদের কাজে লাগিয়ে দিন, তবে কাজ করতে হবে খুব সাবধানে, চট করে কেউ যেন বুঝতে না পারে। কোনো কেসের ব্যাপারে কি? তাহলে আমি খুলে বলতে পারেন ব্যোমকেশবাবু, মানে যদি প্রয়োজন মনে করেন আর কি। ব্যোমকেশ এরপর প্রদ্যুৎ মিত্রের ব্যাপারটা অল্প কথায় খুলে বলল। সমস্ত কথা শুনে মিস্টার রায় বললেন, দেখুন, ঐতিহাসিক জিনিস এমনভাবে যদি কারোর কাছে গিয়ে পৌঁছয়, সেটা কিন্তু একদমই আইনি পথে নয়। তবে আপনার পরিচিত এবং আপনার বিশ্বস্ত ক্লায়েন্ট তখন সে ব্যাপারে আমি আর কিছু বলবো না। আপনারা আশ্বস্ত থাকুন, এই ব্যাপারটা শুধু আমার কাছেই থাকবে। আমি আজই খোঁজ খবর নিচ্ছি। খুব বিশ্বাসী লোক ছাড়া কাউকে বলবেন না। আমার কেন জানি না মনে হচ্ছে জিনিসটা এখনো মার্কেট পর্যন্ত পৌঁছয়নি। কেন জানি না, কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেখো, যে চুরিটা করেছে সে নিশ্চয়ই আংটির ব্যাপারে সমস্ত কিছুই জানে। চোরাচালানের বাজারে জিনিসপত্র কেনাবেচা করা প্রত্যেকেই জানে। পুলিশ এবং নানান লোকদের নজর সবসময় সেই বাজারে থাকে। সামান্য পুরনো ফাউন্টেন পেন থেকে শুরু করে দামি গয়না পর্যন্ত চোরাচালানের বাজারে বিক্রি হলে তার খবরও সবার কাছে থাকে। কিন্তু অকারণে কেউ আজকাল এসব নিয়ে মাথা ঘামাতে চায় না। কিন্তু এত বড় একটা জিনিস বিক্রি হলে তার খবর সবার কাছেই আসবে। সেই ক্ষেত্রে পুলিশের খোঁচররা নিজেরাই পুলিশকে খবর দেয়, যেমনটা এর আগেও মাঝে মাঝে হয়েছে। যদিও তারপরেও আসল জিনিস সময় মতো উদ্ধার করা যায় না, তবু খবরটা পরবর্তীতে হলেও পুলিশের কাছে আসার কথা। কিন্তু তেমন কোনো খবর আসেনি, অর্থাৎ এখনো পর্যন্ত অপরাধী জিনিসটা বাইরে বার করেনি। অবস্থা ঠান্ডা হওয়ার জন্য সে অপেক্ষা করছে, অর্থাৎ প্রদ্যুৎবাবুর সবচেয়ে বড় দুর্বল জায়গাটা অপরাধী জানে। প্রদ্যুৎবাবু সরাসরি পুলিশের সাহায্য নিতে পারবেন না। আপনি যেমন বললেন ব্যোমকেশবাবু, আমি তেমনটাই দেখব। এখন উঠি, অনেক কাজ আছে ওদিকে, বুঝতেই পারছেন। মিস্টার রায় চলে গেছে। আমি চিন্তা করলাম কাল সকালে আমাদের প্রদ্যুৎবাবুর বাড়িতে যাওয়ার কথা। তার আগেই ব্যোমকেশ সেই আংটির ব্যাপারে চারিদিকে খোঁজ খবর করতে শুরু করেছে। অর্থাৎ মুখে না বললেও কেসের ব্যাপারে সে যথেষ্টই আগ্রহ দেখাচ্ছে, এবং প্রদ্যুৎবাবুর কেসটা যে সে হাতে নিয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। আমি আর কিছু বললাম না। ব্যোমকেশ গভীরভাবে কিছু ভাবছিল। বুঝতে পারলাম কাল সকাল ছাড়া ব্যোমকেশের মুখ থেকে আর কিছু শোনা যাবে না। পরদিন সকালে ওর সঙ্গে আমি গিয়ে পৌঁছলাম প্রদ্যুৎ মিত্রের বাড়িতে।
বাড়িতেই ছিলেন প্রদ্যুৎবাবু। তার স্ত্রী, তার একমাত্র মেয়ে এবং বাড়ির কাজের লোক সকলকেই একসঙ্গে পাওয়া গেল। আমাদের আসার খবর শুনে তিনি বোধহয় একটু উত্তেজিত ছিলেন, তাই আমরা যখন গিয়ে পৌঁছলাম দেখি বাড়ির সামনের ছোট বাগানে তিনি পায়চারি করছেন। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের দোতলা বাড়ি। এই বাড়িটা আজ থেকে কম করে হলেও 50-60 বছর আগে তৈরি করা হয়েছে, তা সেটা ভালোভাবেই বোঝা যায়। বাড়ির বাইরে থেকে বাড়ি দেখাতে দেখাতে তিনি বললেন, এই বাড়িটা তৈরি করেছিলেন আমার বাবা। তবে বাবা যখন বাড়িটা কেনেন তখন কিন্তু বাড়িটা এখানে তৈরি অবস্থাতেই ছিল, অর্থাৎ বাড়ির উপর সামান্য কিছু মেরামতি করে নতুন করে তৈরি করানো হয়। আপনাদের দেখছি সবকিছুর সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। আপনি ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলার আংটি কিনলেন, আপনার বাবা পুরনো বাড়ি কিনে সেই বাড়ি নতুন করে তৈরি করলেন। এখন এই বাড়িটাকে আর কয়েক বছর পর ঐতিহাসিক নিদর্শন বলা যেতেই পারে। কি ব্যাপার বলুন তো প্রদ্যুৎবাবু, আপনাকে এখনো চিন্তিত বলে মনে হচ্ছে কেন? আবার কি কিছু হয়েছে? হয়েছে বললে ভুল হবে। এমন একটা ব্যাপার যে হবে সেটা আমার আগেই আন্দাজ করা প্রয়োজন ছিল, বুঝলেন। পুলিশের কাছে আমি যে কেন যাচ্ছিলাম না তার আরও একটা কারণ হলো, আজ সকালে একটা হুমকি টেলিফোন এসেছে এবং সেই টেলিফোনে স্পষ্টভাবে আমায় বলা হয়েছে যদি আমি আপনাকে এই কেস থেকে সরে যেতে না বলি তাহলে আমার পরিবারের উপর বিপদ নেমে আসবে। আপনার পরিবারের উপরে বিপদ নেমে আসবে? অর্থাৎ কেউ একজন চাইছে না যে আমি আপনাকে সাহায্য করি। এর আর একটা মানে দাঁড়ায় মিত্রবাবু, আপনার সেই সিরাজউদ্দৌলার আংটিটা বাজারে বিক্রি করার জন্য কেউ চুরি করেনি। আমারও সেটাই মনে হচ্ছে। আর এখন তো এমন মনে হচ্ছে যে যে কাজটা করেছে সে আমাদের বাড়ির উপর নজর রাখছে। আর তার জন্যই আমি যে আপনাদের কাছে গিয়েছিলাম কাল সকালে সেটা সে জানতে পেরেছে। কিন্তু কি করে জানলো বলুন তো? শুধু তাই নয় প্রদ্যুৎবাবু, পুলিশের এক খোঁচরকে কালোবাজারে ওই সিরাজউদ্দৌলার আংটি বিক্রি হবে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নিতে পুলিশেরই একজন অফিসার পাঠিয়েছিল। সে আমার পরিচিত, তাই এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু সমস্যা হলো কাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে কোনোভাবে এই অপরাধী দলের হাতে পড়েছে কিনা সে। এই খবরটা নতুন ছিল। আমি আর প্রদ্যুৎবাবু দুজনেই অবাক হলাম। ভিতরে যেতেই প্রদ্যুৎবাবুর স্ত্রী আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। দু একটা কুশল প্রশ্নের পরে তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমি প্রথম থেকেই বারণ করতাম এসব জিনিসপত্র বাড়িতে কিনে আনার কী প্রয়োজন। শুধু শুধু ঝামেলা, বলা তো যায় না কার সঙ্গে কি জড়িয়ে থাকে। তাছাড়া এসব এতদিন আগেকার জিনিস, বলা যায় না কার কি সম্পত্তির ভাগ রয়েছে। আপনার কথাটা ঠিক, কিন্তু ব্যাপারটা হলো ওই জিনিসটি তো প্রদ্যুৎবাবু নিজের টাকা খরচ করে কিনে এনেছিলেন। সেই ক্ষেত্রে অন্য কারোর অধিকার তার উপর মানায় না। যদি তিনি 2 নম্বরই পথে আনতেন তাহলে না হয় ব্যাপারটা আলাদা ছিল। দেখুন না, যখন ওই নীল পাথরের আংটিটা উনি কিনতে চান, ওনার সঙ্গে তো আমিও মুর্শিদাবাদে গিয়েছিলাম। এমনকি আমাদের মেয়েও আমাদের সঙ্গে যায়। মুর্শিদাবাদের ওই বনেদি পরিবারের সঙ্গে আমাদের চেনাশোনাটা ছিল বেশ অনেক দিনের। সেখানে কয়েকদিন ঘোরা এবং তার সঙ্গে ওই কাজ, দুটোই হয় 6 মাস আগে। সম্পূর্ণটাই কিন্তু ওদের পরিবারের সকলের মতে এবং সম্পূর্ণ টাকার বিনিময় হয়েছিল। তাই এখানে 2 নম্বরই কোনো পথ থাকতেই পারে না। আহা, ব্যোমকেশবাবু সমস্ত কথাই জানেন। তুমি জানো না? একটু ব্যোমকেশবাবুর জন্য চায়ের ব্যবস্থা করে আন। চায়ের ব্যবস্থা হলো। চায়ের পর্ব মিটে যাওয়ার পরে আমরা বসলাম একতলার ঘরে। প্রদ্যুৎ মিত্র, তার স্ত্রী, আমি, ব্যোমকেশ এবং ওদের বাড়ির কাজের লোক। প্রদ্যুৎবাবুর মেয়ে উপরের ঘরে ছিল, তাই তার সঙ্গে উপরের ঘরেই কথা হবে এমনটাই ঠিক হলো। দেখুন, প্রথমেই তদন্ত শুরু করার আগে আমি সেই জায়গাটা দেখতে চাই যেখানে ওই নীল পাথরের আংটিটা ছিল। আমরা সকলেই উঠে দোতলার একটা ঘরে গিয়ে ঢুকলাম। এই ঘরটাকে ছোটোখাটো একটা অ্যান্টিক শপ বলাই চলে। পুরনো আমলের ঢাল তরোয়াল, ছোটোখাটো ঐতিহাসিক জিনিস থেকে শুরু করে পেইন্টিং, এমনকি তামার পিতলের তৈরি প্রাচীন বাসনপত্র থেকে শুরু করে বাক্স পর্যন্ত রয়েছে। তার মাঝে একটা ছোট আলমারি। সেই আলমারির একটা ডালা খুলে তার ভেতর থেকে একটা বাক্স বার করে আনলেন প্রদ্যুৎবাবু। বললেন, এই যে
এই হলো সেই বাক্সটা, যে বাক্সের মধ্যে এই আংটিটা রাখা ছিল। এই দেখুন, বাক্সটা একদম অক্ষত অবস্থায় আছে, আর ভেতরে থাকা ভেলভেটের কাপড়টা পর্যন্ত আছে, কিন্তু তার ভিতর থেকে আংটিটা উধাও। ব্যোমকেশ ভালো করে ঘরের চারিদিকে ঘুরে দেখল। সেই ফাঁকে আমিও ঘরটা দেখে নিলাম। ঘরের পিছনের দিকে একটা জানলা। এটা দোতলার একদম একপাশের ঘর বলেই হয়তো একটা জানলা ওই দিকটায় রয়েছে। দরজাটা ঘরের একপাশ দিয়ে থাকায় ঘরের বাকি দেওয়ালগুলো বেশ সুন্দরভাবে আলমারি, দেওয়াল তাক এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয়েছে। এই ঘরটাকে প্রদ্যুৎবাবু যে তার অ্যান্টিক জিনিস রাখার জন্য ব্যবহার করেন তা না বললেও বোঝা যায়। প্রদ্যুৎবাবু আবার বলল, এই ঘরেই কাজকর্ম চলছিল। আসলে উপরে কয়েকটা ঘরের দেওয়াল দেখলে আপনি বুঝতে পারবেন। আপনার সে দেওয়ালগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে। তখনই এই সমস্ত জিনিসপত্র সরিয়ে ওই পাশের ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। ওপরে 3টে ঘর আর নিচে 3টে ঘর। উপরের এই ঘরটা বাদ দিয়ে বাকি 2টো ঘরের মধ্যে একটা ঘর আমার, ওটা মেয়েই ব্যবহার করে, আর একটা স্টোর রুম। এই রুমের জিনিসপত্রগুলো সরিয়ে তারপর এইখানে কাজ হয়েছিল। তারপরে আবার সবকিছু এখানে নিয়ে আসা হয়। জিনিসপত্রগুলো যখন নিয়ে আসা হয় তখন নিশ্চয়ই আপনি সমস্ত কিছু ভালো করে দেখে নিয়েছিলেন। ব্যবসাপত্রের কাজ 2 মাস বন্ধ রাখার পেছনে কারণ ছিল এইটাই। গোটা বাড়িটা আরেকবার মেরামত করিয়েছিলাম, বাড়ির পাঁচিল থেকে শুরু করে সব কিছু। আসলে আমার মেয়ের বিয়ের কথা চলছে ব্যোমকেশবাবু, আর সেই জন্যই এই কাজটা করা। সত্যি বলতে সব কিছু দেখে দেখেই এই ঘরে এনেছিলাম, কিন্তু তবুও আংটির বাক্সটা যে সত্যি খুলে দেখেছিলাম কিনা সে কথাটা একদম মনে পড়ছে না এখন। তার মানে আংটিটা ঠিক কখন চুরি হয়েছে এবং কোথা থেকে চুরি হয়েছে সে ব্যাপারে আপনি নিশ্চিতভাবে কিছুই বলতে পারবেন না। প্রদ্যুৎবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ব্যোমকেশ গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। একটু পরেই প্রদ্যুৎবাবুর মেয়েটি এই ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো। বেশ লম্বা, স্বাস্থ্য বেশ ভালোর দিকে, লাজুক দৃষ্টি, চুল বেশ লম্বা। একবার আমাদের দিকে দেখেই তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। ব্যোমকেশ এই সময় কোনো প্রশ্ন করবে না আমি জানি। সে ঘরের ভিতরটা ভালো করে দেখে নিয়ে আবার বাক্সটা পরীক্ষা করে দেখে। তারপর প্রত্যেকটা জিনিস একবার নাড়িয়ে ঝাঁকিয়ে দেখতে দেখতে কি যেন একটা কথা চাপা সরে বলল প্রদ্যুৎবাবুর সাথে। তারপরে আমরা বেরিয়ে এলাম সেই ঘর থেকে। একতলায় নিচে নেমে বসার ঘরে এসে ব্যোমকেশ বলল, দেখুন প্রদ্যুৎবাবু, আমি সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে চাই। আপনার সঙ্গে পরে কথা বলবো। প্রথমে আপনার স্ত্রী, তারপর মেয়ে, তারপর বাড়ির কাজের লোকটাকে আপনি পাঠিয়ে দেবেন। আমি আর আমার বন্ধুটি ওই ঘরেই থাকব। এখান থেকে এক একজন করে ভেতরে যাবে। আর একটা কথা, এই জিজ্ঞাসাবাদের পর আমরা এখান থেকে ফিরে যাওয়ার সময় আমি জানিয়ে দেব এই কেসটা আমি হাতে নেব কিনা। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করল। এবার প্রদ্যুৎবাবু চলে গেল। প্রদ্যুৎবাবুর স্ত্রী শুধু বসে রইল আমাদের সামনে। দেখুন, আংটিটা যে চুরি হয়েছে সে কথাটা একেবারেই ঠিক, কিন্তু সমস্যা হলো ঘরের ভেতর থেকে আংটি এত সহজে চুরি যেতে পারে না। তারপর যখন সেটা আলমারিতে বক্সের ভিতরে বন্ধ ছিল তখন তো একেবারেই নয়। আচ্ছা, সেই সময় আলমারির চাবি কার কাছে ছিল বলতে পারবেন? দেখুন ব্যোমকেশবাবু, আলমারির চাবি ওনার ঘরেই থাকে। একতলায় যে 3টে ঘর দেখেছেন তার মধ্যে একটা ঘর আমার, একটা ওনার এবং আরেকটা ঘরে বেশ কিছু জিনিসপত্র ছাড়া সেখানে আমাদের বাড়ির কাজের লোক রামধনের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর রান্নাঘরের ব্যবস্থা তো ওপাশে, আপনি দেখেছেন। আর বাকি সমস্ত কিছু আশা করি আপনার দেখা। এবার ওই চাবিটা থাকে ওই ঘরে। ও যখন না থাকে তখনই আলমারির চাবি ওর ঘরে বন্ধই থাকে। এটাই হলো এখানকার ব্যবস্থা। এই 2 মাস প্রদ্যুৎবাবু বাড়িতেই ছিলেন, অর্থাৎ ঘরের চাবি এবং ওই আলমারির চাবি দুটোই তার ঘরে থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনাদের বাড়িতে যে কাজ হয়েছিল ওপরের ঘর এবং বাড়ির সমস্ত কিছু ঠিকঠাক করার, সেই কাজের সময় কত লেগেছিল? তাও মোটামুটি ধরতে পারেন সে কাজে সময় লেগেছিল প্রায় 1.5 মাস মতো। উনি তো বাড়িতে থেকেই সব কাজে তদারকি করেছিলেন। তারপরে সম্প্রতি কাজ শেষ হলে ওনার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এই অবস্থা। তার মানে সেই সময় যে কেউ চাইলে এখানে এসে নিচের ঘরে ঢুকে চাবিটা বার করে নিতে পারে।
যদি চাবি সম্পর্কে তার সমস্ত কিছু জানা থাকে তাহলেই। কথাটা মিথ্যে নয়, কিন্তু চাবিটা কোথায় আছে সেটাও তো জানা দরকার। মানে চাবিটা উনি কোথায় রাখেন সে কথা আমরা নিজেরাও জানতাম না। আর ওই আলমারি উনি ছাড়া আর কেউ খুলতেও না কোনো সময়। কিন্তু কেউ তো জানতো, এমন তো কেউ ছিল যে জানতো ওই আলমারির চাবিটা প্রদ্যুৎবাবু কোথায় রাখছেন। সেখান থেকে সেই চাবিটা বের করে ওই আলমারিটা খোলা হয়েছে। না হলে বন্ধ আলমারির ভেতর থাকা বাক্সের ভেতর থেকে সিরাজউদ্দৌলার আংটি কি করে চুরি হয়ে যাবে শুনি? আমি বুঝতে পারছি ব্যোমকেশবাবু আপনি কি বলতে চাইছেন, কিন্তু সত্যি এই ব্যাপারে আমি কিছু জানি না। উনি না বললে তো আমি এটাও জানতাম না যে ওই আলমারির ভিতর থেকে সেই আংটিটা চুরি হয়ে গেছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে এমন কাউকে আপনার সন্দেহ হয় যে এই কাজ করতে পারে? ওই আলমারিতে যে ওই আংটিটা ছিল সে কথা আপনারা ছাড়া আর কে কে জানতো? দেখুন সেই কথা তো অনেকেই জানতো, ওনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রায় সকলেই জানতো। ওই ঘরে তো অনেকেই এসেছে, অনেকেই আংটিটা দেখেছে। 6 মাস আগে ওই আংটি আনার পর মাসে অন্তত 2-3 বার ওই আলমারি খুলে আংটিটা উনি কাউকে না কাউকে দেখিয়েছেন। অর্থাৎ ওইখানে আংটিটা থাকার কথা তো অনেকেই জানতো। 1,00,000 টাকা দিয়ে যে আপনার স্বামী আংটিটা কিনেছিলেন সে ব্যাপারে আপনি বারণ করেননি বা তাকে কিছু বলেননি? বিয়ের পর থেকেই বুঝতে পেরেছিলাম উনি একটু অন্য রকম, তাই তখন থেকে ওনার এই শখের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ব্যবসা করে উনি বেশ ভালো টাকাই উপার্জন করেন, সে কথা তো আমি অস্বীকার করতে পারি না। তাতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবই বজায় থাকে, কিন্তু টাকা জমিয়ে রাখার ব্যাপারে উনি বেশি কিছু ভাবতে পারেনি। যেটুকু রাখার আমিই রাখি। পুরনো জিনিস কিনে টাকা খরচ করার ব্যাপারে একেবারে ওস্তাদ উনি। ব্যোমকেশবাবু ওনার ওই আংটিটা সত্যিই খুব পছন্দের। আপনি যদি সত্যিই ওটা খুঁজে বের করতে পারেন তাহলে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। মিত্রবাবু স্ত্রীর কাছ থেকে তেমন কিছু জানা গেল না। এরপরে প্রদ্যুৎবাবুর বাড়ির কাজের লোক রামধন সেই ঘরে প্রবেশ করল। সে ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে রইল। ব্যোমকেশের ইশারায় সামনের চেয়ারে তাকে বসতে বলল। রামধন বসার পর ব্যোমকেশ বলল, আচ্ছা রামধন, যেদিন সকালে তোমার বাবু ওই আংটি চুরি যাওয়ার ব্যাপারটা জানতে পেরেছিল সেদিন তুমি কোথায় ছিলে? রামধন একটু চুপ করে থাকল, একটা ঢোক গিলে নিয়ে তারপর কি একটা যেন ভেবে নিয়ে বলল, সেদিন সকালেই বাবু চিৎকার চেঁচামেচি করে বাড়ি একেবারে মাথায় তুলেছিল। তার আলমারি থেকে নাকি তার দামি আংটি চুরি হয়েছে। এই আংটির কথা আমি আগেও শুনেছিলাম। তাছাড়া ওই আলমারিতে অনেকগুলি আংটি আছে। তার মধ্যে বাবু কোন আংটিটার কথা বলছে সেটাই বুঝতে পারছিলাম না। আমি এই বাড়িতে প্রায় 10 বছরের ওপর আছি, তাই জানি বাবু ওসব জিনিসকে বড় ভালোবাসে। ওই ঘরে ঢুকে জিনিসপত্র ঝাড়পোছ করার সময়ও আমাকে অনেক সাবধানে কাজ করতে হয় যাতে কিছু ভেঙে টেঙে না যায়। সেদিন সকালে বাবু যেন কি করতে গিয়ে ওপরে গিয়ে দেখে এই অবস্থা। ছোট দিদিমণি ও বড় মা মিলে বাবুকে শান্ত করার অনেক চেষ্টা করেছে। তারপর অনেক চেষ্টার পর বাবু শান্ত হলো। ছোট দিদিমণি ও বড় মা পুলিশে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পুলিশের সঙ্গে কথা বলতে বাবু রাজি হননি। কিন্তু তোমার বাবু রাজি হয়নি। আচ্ছা, এর আগে কখনো এই বাড়িতে কোনো কিছু চুরি হয়েছে? আগে আমি এ বাড়িতে আসার পর কোনোদিনও এমন কিছু দেখিনি। বাবু খুব হিসাব করে সব কিছু ঠিকঠাক জায়গা মতন রাখেন। তাছাড়া চুরি তো অনেক দূরের ব্যাপার। কোনো কিছু হারিয়ে গেছে কিংবা ভুল করে অন্য কোথাও চলে গেছে এমনটাও হয়নি। আচ্ছা রামধন, তোমার কি কাউকে সন্দেহ হয়? মানে তোমার কি মনে হয় যে এমন কেউ আছে যে এই কাজটা করতে পারে বলে? আমি কি করে বলবো বলুন তো বাবু, আমি চাকর। আমি এই বাড়ির সমস্ত কাজকর্ম করি। এসব করার পর আর অন্য কোনো কিছু দেখার সময় থাকে না। আমার ঘুম বেশ গভীর হয়। একবার বিছানায় শুয়ে পড়লে আর উঠতে পারি না। দুপুরেও আমি ঘন্টা 2 ধরে ঘুমাই।
আমায় কেউ ডাকলে তারপর ঘুম থেকে উঠি। দিনে বা রাতে কোনো কিছুই তো আমি শুনিনি। ব্যোমকেশ একটু এগিয়ে গেল রামধনের দিকে। রামধনের দুই চোখের দৃষ্টি কেমন যেন ভয়ার্ত। সে যে ভীষণ ভয় পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবার একটা কথা আমায় ভেবে বলো তো রামধন, এই বাড়িতে কাজের জন্য যারা এসেছিল তাদের দেখাশোনা কে করতো? নিশ্চয়ই তুমি। হ্যাঁ বাবু, আমি করতাম। একবার সকালের দিকে চা দিয়ে আসার সময় দেখা হতো, আবার ওরা কাজ করে চলে যাওয়ার আগে ওদের সঙ্গে দেখা হতো। বাবু সারাদিন নিজের ঘরে বসে নিজের কাজকর্ম করতেন। কোন ঘরে? নিজের ঘরে। আর উপরে যে ঘরগুলোয় কাজ হচ্ছিল সেগুলো? ওপরের ঘরগুলোই কাজ হচ্ছিল, তাই ছোট দিদিমণি এমনকি বড় বাবু দুজনে নিচে চলে আসে। ছোট দিদিমণি বড় মার ঘরে থাকতো, আর বাবু তার ঘরে থাকতেন। তার মানে ওই সুযোগটাই ছিল সবচেয়ে ভালো। তার মধ্যেই কিছু একটা হয়েছে। ব্যোমকেশের ভ্রু দুটো আরও বেশি কুঁচকে গেল। রামধনের সঙ্গে আরও সামান্য কিছু কথাবার্তা বলার পর রামধন চলে যেতেই আমি বললাম, কি মনে হচ্ছে? এই কাজের লোকগুলোর মধ্যেই কেউ আছে নাকি? অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সমস্যা হলো যদি কাজের লোকগুলোর মধ্যে কেউ থাকে তাহলে আর একটা সমস্যা থেকেই যাচ্ছে। কাজের লোকগুলোর মধ্যে যদি কেউ কাজটা করে তাহলে টেলিফোন করে হুমকি দেওয়ার মতন সাহস কি তাদের আদৌ হবে? ব্যাপারটা এত সহজ নয়। আরও কয়েকটা ব্যাপার রয়েছে। আগে প্রদ্যোৎবাবুর মেয়ের সঙ্গে কথা বলে দেখি। প্রদ্যোৎবাবুর মেয়ের কথা আগেই বলেছি। সে আমাদের উল্টো দিকের চেয়ারের উপর বসে আছে। শান্ত গলায় সে নিজেই প্রথম কথা বলল। দেখুন ব্যোমকেশবাবু, আমার নাম কাবেরী। বাবাকে কিন্তু আপনার কথা আমি প্রথম বলেছিলাম। আসলে ওই আংটিটা হারিয়ে যাওয়ার পর বাবা যখন পুলিশের কাছে যেতে রাজি হয়নি, তখন আমি আপনার কথা বললাম। কিন্তু বাবা 2 দিন সময় যে কেন নিল সেটা বুঝতে পারছি না। তখন মনে হয়েছিল বাবা হয়তো ভয় পেয়েছিল কোনো কারণে, কিন্তু এখন বুঝতে পারছি আসলে ভয় নয়, বাবা হয়তো বুঝতে পারছিল ওই আংটির ব্যাপারে তদন্ত করতে গেলে যদি ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়ে যায়, তাই হয়তো একটু ইতস্তত করছিলেন। তারপর আমি বাবাকে জোর করে বললাম যে ব্যোমকেশবাবুর কাছে গিয়ে সমস্ত কথা বললে ব্যোমকেশবাবু তোমায় সাহায্য করবেন। দেখো কাবেরী, তোমার বাবা যদি পুলিশের কাছে যেতেন তাহলে পুলিশও হয়তো ব্যাপারটা এমনভাবেই দেখত। বিশেষত যাদের কাছ থেকে আংটিটা কেনা হয়েছে তাদের সঙ্গে যখন লেনদেন পরিষ্কার রয়েছে, তখন বাকি কোনো বিষয় সমস্যা হতো বলে মনে হয় না। তবুও তিনি কোনো ঝামেলায় পড়তে চাননি, কারণ তিনি একজন ব্যবসায়ী। নানা সময় নানা জটিল বিষয় তিনি দেখেছেন। এই সমস্ত ব্যাপারে তাই তার সিদ্ধান্তের উপরে আমি আর কিচ্ছু বলবো না। এবার আমায় একটা কথা বলো, তোমার বাবার ঘর থেকে তার আলমারির চাবিটা চুরি গেল কি করে? এই ব্যাপারে তোমার কি মনে হয়? শান্তশিষ্ট মেয়েটিকে দেখে মনে হয়নি সে এতটা বুদ্ধিমতী হতে পারে। চট করে মেয়েটি বলল, দেখুন ব্যোমকেশবাবু, অনেক ভেবেচিন্তে আমি এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করেছি। জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কি না, কিন্তু আমি সে কথা আপনাকে বলতে চাই। আমি আর ব্যোমকেশ সোজা হয়ে বসতেই কাবেরী বলতে শুরু করলো। আগে কি হয়েছে সব আমি জানি না। 2 মাস ধরে বাবা বাড়িতে থেকে কাজের লোকেদের দিয়ে গোটা বাড়িটা ঠিকঠাক করার কাজ শুরু করালেন। কাজ শেষ হওয়ার পর দেখা গেল তার আলমারির ভিতরে আংটিটা নেই। এবার আসল সমস্যা হলো যে আংটিটা কবে চুরি হয়েছে সে কথা কেউ বলতে পারছে না। বাবা শেষবার কবেই বা বাক্স করে আংটিটাকে পরীক্ষা করে দেখেছিলেন বাবা নিজেও জানেন না। তাই আমার কিন্তু মনে হয় যে এর মধ্যে নয়, আংটিটা চুরি হয়েছে আরও অনেকটা আগেই। কিন্তু তোমার এমন মনে হওয়ার কারণটা কি? বাবার ঘরে থাকা ওই আলমারির চাবিটা নিয়ে আমি শেষবার আলমারি খুলে জিনিসপত্রগুলো বার করে এই ঘরে এনেছিলাম। তারপরে আলমারিটা সরানো হয় এবং তারপরে আমি নিজের হাতে ওটা বন্ধ করি। এই ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় সপ্তাহ 2 আগে। তারপরে বাবা যেদিন আলমারিটা খোলেন সেদিন আমার কাছ থেকে চাবি নিয়েছিলেন। এই 2 সপ্তাহের মধ্যে চাবিটা কিন্তু বাবার কাছে নয়, আমার কাছে ছিল। বাবা কখনো এই কথাটা স্বীকার করেন না। অনেক সময় অনেক কিছু এদিক ওদিক রেখে তিনি ভুলে যান, মনে করেন জিনিসটা সেইখানেই আছে, কিন্তু হয়তো মাঝখানে তিনি জিনিসটা অন্য কোথাও সরিয়ে রেখেছেন, সেইটা আর তার মনে থাকে না।
এ ব্যাপারে মা এবং বাবা দুজনে একই রকম আচরণ করেন। রামধন কাকার বয়স হয়েছে, রামধন কাকা সবকিছু ভালোভাবে মনে রাখতে পারে না। আমি কি বলতে চাইছি আশা করি আপনি বুঝতেই পারছেন। তাহলে তুমি বলতে চাইছো চুরিটা 3 দিন আগে হয়নি, হয়েছে প্রায় 2 সপ্তাহ আগে, অর্থাৎ যেদিন ওই ঘর থেকে আলমারি সরানো হয়েছিল। কিন্তু তুমি নিজেই তো আলমারি খুলে বাক্সটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখেছিলে। যেদিন উপরের ঘরে মেরামতির কাজটা হচ্ছিল সেদিন উপরের তলায় আমি এবং আমার বাবা ছিলাম। মা আর রামধন কাকা নিচের তলায় ছিল। সেদিন বাড়িতে রামধন কাকার কোনো এক পরিচিত লোক এসেছিল। সেদিনের ব্যাপারটা আমার খুব ভালোভাবে মনে আছে। ওই ঘর থেকে জিনিসপত্রগুলো এই ঘরে নিয়ে আসার সময় দুটো ঘরই অরক্ষিত থাকবে। মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মানে এই ঘর থেকে জিনিস নিয়ে ওই ঘরে রেখে আবার এই ঘরে আসা, অর্থাৎ ওই সময়টাতে ওই ঘরের জিনিসগুলো কিছুক্ষণের জন্য অরক্ষিত অবস্থায় থেকে গেল। আমার এতটা ভুল হতে পারে না ব্যোমকেশবাবু। আর বাবা সেদিন কোনো কারণে ওই সময়ে কাজের লোকেদের সঙ্গে কথা বলছিলেন, তাই ওই অরক্ষিত অবস্থায় থাকা ঘরের মধ্যে থেকে বাক্স খুলে তার মধ্যে থেকে কেউ যদি আংটিটা বের করে নিয়ে চলে যায়, তাহলে বাক্সের ভিতরে আংটিটা আছে না নেই সেটা বোঝা সম্ভব নয়। তোমার বাবা তো তোমার সঙ্গে ভালোভাবে কথা বললেই সবকিছু বুঝে ফেলতে পারতো, তাহলে আমায় কেন এখানে ডেকে আনলো বলো তো? কারণ আছে ব্যোমকেশবাবু, আমি তাকে ডাকতে বলেছি। আসলে সবটাই আমার অনুমান। আমি শুধুমাত্র একটু শিওর হচ্ছিলাম আমার করা অনুমান নিয়ে। এটা সত্যি নাও হতে পারে, তবে এর পিছনে কয়েকটা খটকা রয়েছে। প্রথম খটকা হলো, চুরিটা যে করবে সে কি করে জানলো ওই বাক্সের মধ্যে ওই সময় ওই আংটিটা রয়েছে? প্রদ্যুৎবাবু যতই ভুলো মনের হোক না কেন, বাড়িতে মেরামতির কাজে আসা কাজের লোকেদের সামনে নিশ্চয়ই অত দামি আংটি দেখাতে যাবেন না। এতটা বোকা তিনি নন। আর দ্বিতীয় কথা হলো, আংটিটা নিয়ে জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু এত দামি একটা আংটি কেউ জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে বাকি দিনটা ওই বাড়িতে থেকে কাজ করতে চাইবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার যে কারণে খটকা লেগেছে সেটা হলো, ওই দিনের পরেও প্রায় প্রত্যেকটা দিনই কাজের লোকগুলো এখানে কাজ করতে এসেছিল। না 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 না, এক মিনিট, রামধন বলেছিল মাঝখানে নাকি কয়েকজন কাজের লোক বদল হয়েছিল। হ্যাঁ ব্যোমকেশবাবু, তবে তা ঘটে আরও 2 দিন পরে। তোমার বাবা ওই লোকেদের কোথা থেকে জোগাড় করেছিলেন এই ব্যাপারে তুমি কিছু জানো? এটা তো আমি এখন তোমার কাছ থেকে জেনে নেব। আর কোনো বিষয় তোমার যদি সন্দেহজনক মনে হয়ে থাকে কিন্তু আমায় বলতে পারো। তোমার সাহায্যের জন্যই কেসটা আরো সহজ হয়ে যাবে। আরেকটা ব্যাপার ব্যোমকেশবাবু, আংটিটা যদি কেউ চুরি করে থাকে, সেই আংটিটা তো চট করে সে বাজারে বিক্রি করতে পারবে না। ওই আংটি ওখান থেকে কেনার সময় আমরা বুঝতে পেরেছিলাম এই আংটি আর 5টা আংটির মতো নয়। চট করে সাধারণ কোথাও ওই আংটি বিক্রি করা সম্ভব নয়। যেই ওই আংটি নেবে সে অনেক ভেবে চিন্তেই নেবে। হট করে চুরি করে তারপর ধরা পড়ে যাওয়ার মতন কাজ এটা নয়। একটা কথা ভেবে দেখুন, বাড়িতে এত দামি জিনিসপত্র ছিল, ওই আংটিটা নিয়ে বিক্রি করতে সমস্যা হতে পারে। সোনা, পিতল, তামা, এমনকি রূপোর ছোট বড় অনেক গ্লাস ছিল, যেগুলো কাজের লোকেদের হাত দিয়ে এই ঘর থেকে অন্য ঘরে পারাপার করা হয়েছিল বারবার। ওরা সেই সমস্ত চুরি না করে আংটিটাই নিতে যাবে কেন, তাও বাক্সের ভিতর থেকে? তার মানে তোমার মনে হয় চুরিটা কাজের লোকেদের মধ্যে কেউ করেনি, অন্য কেউ করেছে, এটাই তো কাবেরী। কিন্তু সেটা কে করতে পারে বলে মনে হয়? আমি জানি না, আমি শুধু আপনাকে একটা সম্ভাবনার কথা বললাম। ওই সময় আংটিটা চুরি হয়ে গিয়ে থাকতে পারে। রামধনের সঙ্গে যখন কেউ দেখা করতে এসেছিল তিনি তখন কোথায় ছিলেন? আমি ধৈর্যের সাথে অপেক্ষা করছিলাম কাবেরীর উত্তরের জন্য। যেন মনে হচ্ছিল এক পলকে আমি অপরাধীকে ধরে ফেলতে পারবো। কিন্তু ঠিক তখনই কাবেরীর প্রশ্নের উত্তরটা আমার সমস্ত আশা ভেঙে দিল। ভদ্রলোক নিচেই ছিলেন, রামধন কাকার সঙ্গে প্রায় ঘন্টাখানেক মতো ছিলেন। তারপর তিনি চলে যান। তিনি ওপরে এসেছিলেন বলে তো আমার মনে পড়ে না। আমরা কথা বলছি, এমন সময় একতলার ঘরে টেলিফোনটা বেজে উঠল। ফোনটা গিয়ে ধরলেন প্রদ্যুৎবাবু। তারপর প্রদ্যুৎবাবুর গলা শোনা গেল, আমার আংটি আমার ফেরত চাই। যেই কাজটা করেছে তাকে আমি এত সহজে ছাড়ব না। তোমাদের যা করার আছে তোমরা করে নাও। আমার পরিবারের কারো যদি
কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করো, তাহলে সব কটাকে আমি পুলিশে দেব, এই বলে রাখলাম। আমি আর ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে পড়লাম। প্রদ্যুৎবাবুর মেয়েও উঠে এসেছে। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখি প্রদ্যুৎবাবু ধপ করে একটা চেয়ারে বসে পড়েছে, তার হাতে ধরা রিসিভারটা কোনো রকমে ক্রেডেলে নামিয়ে ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, ব্যোমকেশবাবু, আবার ফোন এসেছিল। আপনি যে আমাদের বাড়িতেই আছেন সে কথা ওরা বেশ ভালোভাবেই জানে। আবার আমাকে হুমকি দিয়েছে। ব্যোমকেশ আর কিছু বলল না, কিন্তু থমথমে মুখে তাকিয়ে রইল। প্রদ্যুৎবাবুর সঙ্গে ব্যোমকেশ আর আলাদা করে কোনো কথা বলে না। যার সাহায্যে বাড়ির সমস্ত কাজকর্মগুলো তিনি করিয়েছিলেন, তার ঠিকানাটা জোগাড় করে আমরা বেরিয়ে পড়ি। তখন প্রায় দুপুর হয়েছে। পথে নেমে একটা গাড়ির ব্যবস্থা করে ব্যোমকেশকে বলি, ব্যাপারটা কি বলো তো? তুমি যে খোঁচরকে চোরাচালানের ব্যাপারে খোঁজ নিতে পাঠালে সে তো উধাও হয়ে গেল। এদিকে প্রদ্যুৎবাবুর মেয়ে বলছে আংটিটা 3 দিন নয় 2 সপ্তাহ আগেই চুরি হয়েছে। তাহলে কি জিনিসটা অলরেডি বিক্রি হয়ে গেছে? এই মুহূর্তে আমাদের হাতে সন্দেহ করার মতন লোক রয়েছে মাত্র কয়েকজন, কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রে মোটিভটা বড় দুর্বল। 1 লাখ টাকার সিরাজউদ্দৌলার আংটি চুরি করার ক্ষেত্রে সবার জন্যই মোটিভ কম পড়ছে অজিত। তাছাড়া বাড়ির এই অবস্থার মধ্যে বাড়ি থেকে সোনার উপর জিনিসপত্র চুরি হলো না, অথচ ওই আংটিটা চুরি হয়ে গেল। মনে হচ্ছে চোর ওই অবস্থার মধ্যে শুধু আংটিটাই চুরি করতে এসেছিল। যদি সে অন্য কিছু নিতে আসতো, ওই আলমারির মধ্যে তো আরো অনেক অ্যান্টিক জিনিস ছিল, সব ছেড়ে সে একমাত্র ওই আংটিটাই কেন চুরি করলো? আমি উত্তর করতে পারলাম না। বুঝতে পারছিলাম ব্যোমকেশ এই কেসটা নিয়ে গভীর চিন্তায় জড়িয়ে পড়ছে। দেখুন ব্যোমকেশবাবু, প্রদ্যুৎবাবু আমার চেনা লোক। বেশিরভাগ সময় ব্যবসার জন্য জাহাজে করে বাইরে ঘুরে বেড়ায়। তার ব্যবসা সংক্রান্ত কাজকর্মর সঙ্গে আমিও যুক্ত আছি। আসলে এই কাজের লোক মজুর যোগান দেওয়াটাও আমার আলাদা একটা কাজ। প্রদ্যুৎবাবু বলেছিলেন, তাই আমি তার জন্য লোকের ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনাদের এখান থেকে মোট 7 জন গিয়েছিল ওই বাড়িতে কাজের জন্য। 1.5 মাস মতো কাজ ছিল, কিন্তু শেষের দিকে আপনার লোকজন হঠাৎ করে বদলে দেওয়া হলো কেন? আর বলবেন না, কুলি মজুর যারা আছে তাদের মধ্যে যে অনেকেই দূর দূরান্তের গ্রাম থেকে আসে সে কথা তো আপনি ভালো করেই জানেন। যে 3 জন মজুর চলে গিয়েছিল ওরা 3 জন বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম থেকে এখানে এসেছিল কাজের জন্য। কাজ করার প্রায় মাসখানেকের মধ্যেই ওদের কাছে খবর আসে ওদের গ্রামে নাকি ভীষণ খরা হয়েছে, তাতে অনেক লোকজন মারা গেছে। তখনও ওরা এখান থেকে যাওয়ার কথা ভাবেনি, কিন্তু তার কয়েকদিন পরে আবার ওদের একজন খবর আনে 2 জনের পরিবারের নাকি অনেকেই মারা পড়েছে। এরপরে আর কি করে ওরা এখানে কাজ করে বলুন দেখি? ওরা আমার অনেক পুরনো কুলি মজুর, ওদের দিয়ে আমি অনেক কাজ করিয়েছি। কি কাজে যে মুনাফা বেশি আছে সে কথা আপনি ভালো করেই জানেন, কিন্তু এই সময় তো আর জোর করা যায় না। তাই ওদের টাকা পয়সা বুঝিয়ে দিয়ে, আর সত্যি বলতে অতিরিক্ত কিছু টাকা হাতে দিয়ে ওদের দেশে পাঠিয়ে দিলাম। তার বদলে এখানে কাজে রাখলাম নতুন 3 জনকে। সেই লোকগুলো আমাদের এলাকারই লোক, আপনি চাইলে তাদের সঙ্গে দেখা করতে পারেন। ব্যোমকেশ কিছু বলল না, চুপ করে আছে দেখে ভদ্রলোক আবার বললেন, কি হয়েছে বলুন তো? মানে প্রদ্যুৎবাবু তো কাজ শেষ হওয়ার পরে তেমন কিছু বলেনি, আবার 2-3 দিন পরে হঠাৎ করে কি হলো? একটা দামি জিনিস চুরি গেছে। তিনি সন্দেহ করছেন যারা কাজে এসেছিল তাদের মধ্যেই কেউ একজন এই কাজটা করে থাকতে পারে। তিনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমার সঙ্গে যারা কুলি মজুরের কাজ করে তাদের সবাইকে আমি বেশ ভালোভাবে চিনি। তারা এমন কাজ কখনো করতে পারে না। আজ পর্যন্ত এতগুলো কাজ তারা করেছে, অথচ এমন চুরির অভিযোগ কেউ কখনো করেনি। 1 লক্ষ টাকার জিনিস চুরি গেছে, আপনি বুঝতে পারছেন? প্রদ্যুৎবাবু আপনাকে সে কথা বলতে পারিনি, কারণ তিনি সরাসরিভাবে আপনাকে কোনো কিছু বলতে চান না। কিন্তু আপনি তো জানেন
সত্যান্বেষণ হলো আমার কাজ, তাই প্রদ্যুৎবাবু না বললেও আমাকে এটা করতেই হবে। আমি চুপ করে ওদের কথা শুনছিলাম আর ভাবছিলাম আর একটা কথা। এমন একটা ব্যাপার যে ঘটতে পারে সেটা ব্যোমকেশ বলেছিল। আগেই বলেছি, আমরা গাড়ি করে ফিরছিলাম। গাড়িতে ফেরার সময় এই ভদ্রলোক অর্থাৎ শশীভূষণ হালদারের বাড়ির কাছাকাছি এসে গাড়ি থেকে নামতে যাব, এমন সময় ব্যোমকেশ হঠাৎ আমাকে পেছন থেকে এক হ্যাঁচকা টানে পিছনের দিকে সরিয়ে নিয়েছিল। তা না হলে একটা ঘোড়ার গাড়ি হঠাৎ করে আমাদের পাশ থেকে এমনভাবে দ্রুত বেগে ছুটে গেল যে সেই ঘোড়ার গাড়ির ধাক্কায় খুলে রাখা আমাদের গাড়ির দরজাটা প্রায় ভেঙে গিয়ে পড়ল সামনের দিকে। রাস্তাটা ফাঁক মতো, সামনের ঘোড়ার গাড়িটা খুব দ্রুত সামনের দিকে চলে গেল। ব্যোমকেশ ঝুপ করে লাফিয়ে নামলো গাড়ি থেকে। আমাদের গাড়ির গাড়োয়ান চিৎকার করে উঠল। ব্যোমকেশ রিভলভার বার করতে গিয়েও করল না, খানিকটা দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে গাড়িটা সামনের দিকে এগিয়ে গিয়ে একটা পথের পাশে বাঁক নিয়ে উধাও হয়ে গেছে। গাড়োয়ান বলল, দেখেছেন বাবু কেমন বাজেভাবে গাড়ি চালায়? কিন্তু গাড়োয়ানকে দেখে এদিককার তো মনে হলো না। আমাদের চেনাশোনা বা আমাদের এলাকার লোক বলে তো মনে হয় না। ও ঘোড়া দেখেই আমরা চিনতে পারি। আমাদের এই এলাকার আমাদের যাদের যাদের ঘোড়ার গাড়ি আছে সবার মধ্যে একটা একতা থাকে বাবু। আমরা সবাই ঘোড়ার গায়ের উপর লাল রঙের কাপড় পরিয়ে রাখি। আপনি দেখলেই বুঝতে পারবে, ওই লাল রঙের কাপড় মানে কলকাতায় আমাদের এই এলাকার ঘোড়া সব। ওই ঘোড়ার গায়ে কিন্তু লাল রঙের কাপড় ছিল না বাবু। হতে পারে কাপড়টা খুলে দিয়েছিল, কিংবা কোনোভাবে কাপড়টা তুমি দেখতে পাওনি। হতেও পারে, কিন্তু আমার কেন জানি মনে হলো আপনার বন্ধু যখন গাড়ি দিয়ে নামছিল তখন আমি এদিকে ঘুরেছিলাম। ঘোড়ার গাড়িটা যখন ধাক্কা মারল সঙ্গে সঙ্গে আমার সোজাসুজি থাকা গাড়োয়ানের দিকে আমার চোখ চলে গেল। ওর মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, তাছাড়া অমন চেহারা এদিকে আমাদের লোকের মধ্যে আমি খুব একটা দেখিনি বাবু। আজ 20 বছর হয়ে গেল আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি এই কলকাতায়। ব্যোমকেশ অবাক হয়েছিল, মুখে কিছু বলেনি। গাড়োয়ানকে তার গাড়ির দরজা ভাঙার জন্য আলাদা কিছু দিতে চেয়েছিল, কিন্তু সে নেয়নি। তাকে অপেক্ষা করতে বলেই আমরা এসেছিলাম এই শশীভূষণ হালদারের কাছে। কিন্তু শশীভূষণ হালদার তার কুলি মজুরদের উপরে থাকা আত্মবিশ্বাসের জন্যেই হয়তো তিনি বললেন, আপনি ওদের সাথে দেখা করতে চাইছেন তো ব্যোমকেশ বাবু? আপনি কাল বিকেলে একবার আসুন। আজ ওরা কাজে রয়েছে, কাল ওদের বলে দেব সবাই থাকবে। সবাই তো কাজের লোক, অমনভাবে কাউকে তো ডেকে আনতে পারবো না। কাল বিকেলবেলা আপনি আর একবার আমার কাছে আসুন, তখন সবার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে যাবে, আর আপনার যা জানবার জেনেও নেবেন। শশীভূষণ হালদারের সঙ্গে কথা বলে কুলি মজুরদের সঙ্গে পরদিন বিকেলে দেখা করার কথা বলে আমরা বেরিয়ে গেলাম। কারণ গাড়োয়ান তখনও সেখানে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। তার গাড়িতে করে আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এরপর 2 দিন কেটে গেল। কোনো রকমভাবে সেদিন ফিরে আসার পর ব্যোমকেশের সঙ্গে আর কোনো কথা হয়নি। সন্ধ্যা থেকে সে টেলিফোনে ব্যস্ত ছিল। 2 দিন কেটে যাওয়ার পর 3য় দিন সন্ধ্যের সময় ব্যোমকেশ, আমি আর বৌঠান ঘরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি। এমন সময় কি মনে হতেই ব্যোমকেশকে বললাম, এই দেখো, একদম ভুলে গিয়েছিলাম। আরে ভায়া, প্রদ্যুৎবাবুর সেই সিরাজউদ্দৌলার আংটির ব্যাপারটা কি হলো গো? তদন্ত চলছে, এখনো তেমনভাবে কিছুই বুঝে ওঠা যায়নি। তবে একটা অনুমান আমি করতে পেরেছি, আর সেই অনুমানটা যদি সত্যি হয় তাহলে হ্যাঁ, ভালো কথা। যে খোঁচরকে চোরাবাজারের খবর নিতে কাজে লাগানো হয়েছিল তার মৃতদেহ পাওয়া গেছে গতকাল। ছুরি দিয়ে গলার নলি কেটে তাকে হত্যা করা হয়েছে। একটা ডোবার ধারে দেহটা পড়েছিল। পরিত্যক্ত ডোবাটার দিকে চট করে যদিও কেউ যায় না, আজ সকালের দিকে কেউ একজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শরীরটা এমনভাবে পচে ফুলে গেছে যে প্রথমে চেনাই যায়নি। পরে পকেটে থাকা কাগজপত্র দেখে, যদিও সেগুলো জলে ভিজে গেছে, কিন্তু সেগুলো দেখেই আর কি সেখান থেকে দেহটা উদ্ধার করা হয় এবং লাশটা শনাক্ত করা হয়। সে কি, পুলিশের খোঁচর যাকে কাজে লাগানো হয়েছিল সে মারা গেছে?
তার মানে তার মানে অপরাধীরা কোনো ছোটখাটো ক্রিমিনাল নয়। শুধু ছোটখাটো ক্রিমিনাল নয়, আমার তো মনে হয় সে অনেক মাথা খাটিয়েই গোটা ঘটনাটা ঘটিয়েছে, যাতে এত সহজে তাকে ধরা যাবে না। এমন কোনো সূত্র সে রেখে যায়নি যে সেই সূত্র থেকে অপরাধী পর্যন্ত আমরা পৌঁছতে পারি। শুধু একটা মাত্র ভুল সে করে ফেলেছে, কিন্তু সেই ভুলটাতেও মনে হয় না আমরা কিছু করতে পারবো বলে। কি ব্যাপার বলো তো? মানে কি বলতে চাইছো? আমি না কিছু বুঝতে পারছি না। তুমি বলেছিলে প্রদ্যুৎ বাবুর ওই আংটিটা এমন কেউ চুরি করতে পারে যে ওই আংটি সম্পর্কে অনেক কিছু জানে, এবং ওই আংটির মূল্য অন্য যে কোনো অ্যান্টিকের বাজারের মূল্যের চেয়ে অনেক বেশি। কিন্তু তার জন্য এই পুলিশের খোঁচরকে মারার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল এই পুলিশের খোঁচরকে মারার একটাই মাত্র কারণ, যাতে এই সমস্ত ব্যাপারে যারা নাক গলাচ্ছে তাদের সকলকে দূরে সরিয়ে রেখে অপরাধী আমায় ভয় দেখাতে পারে। কারণ সে জানে একটা ছোটখাটো কোনো লিড আমার হাতে এসে পৌঁছলেই সেই লিড থেকে আমি হয়তো অপরাধীকে খুঁজে বার করতে পারবো। কিন্তু তোমার হাতে তো এখনো পর্যন্ত তেমন কোনো লিড এসে পৌঁছায়নি যেটা দিয়ে তুমি অপরাধীকে খুঁজে বার করতে পারবে। কয়েকটা সূত্র আছে অজিত, কিন্তু সেটা এই মুহূর্তে বলতে চাইছি না। কেন জানি না মনে হচ্ছে গোটা ব্যাপারটা এখানেই থেমে থাকবে না। আমাদের মুর্শিদাবাদ পর্যন্ত যেতেই হবে। সেখানে না যাওয়া পর্যন্ত তার আগে কিছুই বলা যাবে না। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো তো অজিত? ব্যোমকেশের কথা বলা শেষ হয়ে গিয়েছিল। সে চেয়ার থেকে উঠে আস্তে আস্তে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন অন্ধকার নামতে শুরু করেছে। বাইরের দিকে তাকিয়ে সর্বজ্ঞের মতো বলতে লাগলো, মাঝে মাঝে অপরাধী আমাদের ঠিক আশেপাশেই থাকে, আমরা চট করে ধরতে পারি না। এই অপরাধী আমাদের আশেপাশে সব সময় ছিল, তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ সে খুব ভালোভাবে জানত। এমনকি আমরা যে শশীভূষণ বাবুর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম সেই কথাটাও সে জানত। তাই সেদিনই শশীভূষণ বাবুর কাছে হুমকি চিঠি এসে পৌঁছেছিল। তিনি যদি আমাদের সাহায্য করেন তাহলে তার ফল ভালো হবে না। শশীভূষণ বাবু ভয়ে ভয়ে আমায় কোনো সাহায্য করা থেকে বিরত থাকতে চেয়েছেন, তবে তিনি কায়দা করে একটি কাগজে সেই কুলি মজুরদের সবার ঠিকানা লিখে দিয়েছিলেন, যারা তার হয়ে নানা জায়গায় কাজ করতে যেতেন। আমি ব্যোমকেশের পেছনে গিয়ে দাঁড়ালাম। ব্যোমকেশ সামনের দিকে তাকিয়ে আছে। আমি ব্যোমকেশকে কিছু বলতে যাব, হঠাৎ সামনের দিকে নজর পড়তেই আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশের বাড়ির পেছনের দিকের এই ঘরের জানলাটা দিয়ে বাড়ির একপাশে রাস্তা দেখা যায়। তার ওদিকে পাশাপাশি কয়েকটা দোতলা বাড়ি, আর রাস্তাটা সোজা চলে গেছে একটা মাঝামাঝি জায়গা থেকে। তার ওপাশে একটা ল্যাম্পপোস্ট। সন্ধ্যের সময় ল্যাম্পপোস্টের হলদে আলো চারপাশে ছড়িয়ে পড়েছে, আর ঠিক সেই ল্যাম্পপোস্টের নিচেই একজন দাঁড়িয়ে আছে। আমি পাশে এসে দাঁড়ালেও বুঝতে পারছিলাম ব্যোমকেশের নজর ঠিক ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে। আমি আস্তে আস্তে বললাম, ব্যোমকেশ, এই ব্যোমকেশ, ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা লোকটাই কি? তুমি ঠিক বলেছ। যতক্ষণ না পর্যন্ত এই কেসের ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করব, ততক্ষণ পর্যন্ত আমাদের আশেপাশে এদের কেউ না কেউ থাকবেই। কিন্তু একে ধরা এতটা সহজ হবে না। মিস্টার রায়কে টেলিফোন করে পুলিশের ব্যবস্থা করলেই তো হতো। তাছাড়া সাদা পোশাকের পুলিশ বাড়ির আশেপাশে পাহারা রাখলেই তো ভালো হতো। অনেকদিন পর একটা পাকা মাথার অপরাধীর সন্ধান পাওয়া গেছে, বুঝলে? এতদিন পর এই কেসটায় সেটা বোঝা যাচ্ছে। একটা অন্যরকম ব্যাপার আছে। আমি কিছু বুঝলাম না। সে রাতে ব্যোমকেশের সঙ্গে এ ব্যাপারে আর কোনো কথা হলো না। সারা রাত দু চোখের পাতা এক করতে পারছি না। আমি বারবার একটা ব্যাপারেই ভেবে চলেছিলাম, ও কি সত্যি সত্যি বুঝতে পেরেছে প্রদ্যুৎবাবুর আসল অপরাধী কে? কিন্তু তাহলে সে সেটা মিস্টার রায়কে বলছে না কেন? কেন ও বলল অপরাধীর মাথায় বুদ্ধি অনেক বেশি? সত্যি এমনভাবে আজ পর্যন্ত কোনো অপরাধী ব্যোমকেশের বাড়ির ওপর এমনভাবে নজর রেখে তারপরে পুলিশের থেকে বেঁচে থাকতে পারেনি। কিন্তু এবার আমার বন্ধুটি যেন অন্য কিছু ভেবে চলেছিল। আমি গোটা ব্যাপারটা সাজানোর চেষ্টা করলাম, আর সেই চেষ্টা করতে করতেই কখন যেন চোখ বন্ধ হয়ে এসেছিল তার মনে নেই। পরদিন সকালে ঘুম ভাঙল পুটিরামের ডাকে। বাবু, বাবু উঠে পড়ুন। দাদাবাবু, ও দাদাবাবু। পুটিরামের ডাকে ঘুম ভাঙতেই দেখি পুটিরাম দরজার কাছে দাঁড়িয়ে ডাকাডাকি করছে।
আমি ঘুম জড়ানো গলায় বললাম, কি হলো এই সময় আবার ডাকাডাকি করছো কেন? সেদিন যে লোকটা এসেছিল ওই লোকটা আবার এসেছে। দাদাবাবু তোমায় ডেকে দিতে বললো, তাই ডেকে দিলাম। এই আমি রান্নাঘরে যাই, ওদিকে অনেক কাজ আছে। এই তুমি তাড়াতাড়ি যাও তো। পুঁটিরামের কথা শুনে অবাক হলাম। সেদিনের লোক বলতে তার মানে কি প্রদ্যুৎবাবু? কিন্তু তিনি হঠাৎ আজ এত সকাল সকাল এখানে এলেন কেন? কিছু বুঝতে পারছিলাম না। হাত মুখ ধুয়ে কোনো রকমে পাশের ঘরে গিয়ে দেখি ব্যোমকেশ, প্রদ্যুৎবাবু, মিস্টার রায় তিনজনই বসে আছেন। তিনজনের মুখটাই থমথমে। আমি ঘরে ঢুকতেই তিনজনে মুখ তুলে আমার দিকে একবার তাকালো। ব্যোমকেশ শান্ত স্থির গলায় বলল, এসো, তুমি না আসা পর্যন্ত শুরু করতে পারছিলাম না। আসলে প্রদ্যুৎবাবু ভীষণভাবে অবাক হয়েছেন, তাই তাকে বোঝানোর জন্য সমস্ত ব্যাপারটা খুলে বলা দরকার। এখানে বসো। আর ওই দেখো, টেবিলের মাঝখানে রয়েছে সেই বাক্সটা। একবার বাক্সটা খুলে দেখো তো। আমি অবাক হয়ে গেলাম। এটা তো সেই বাক্সটা যেটা প্রদ্যুৎবাবুর বাড়িতে তার আলমারির মধ্যে দেখেছিলাম। বাক্সটা হাতে তুলে নিতেই তার ভিতর থেকে ঝলমলে একটা আলো বেরিয়ে এলো। সকালে রোদের আলো জানলা দিয়ে ঢুকছে। এই আলো ওই আংটির পাথরের আলোতে বিচ্ছুরিত হচ্ছে। আমি অবাক হয়ে প্রায় চিৎকার করে বলে উঠি, সে কি? এটা তো সেই আংটি, মানে নবাব সিরাজউদ্দৌলার সেই সোনার আংটি, যেটার মাঝখানে ওই নীল রঙের পাথর বসানো ছিল। আর শুধু নীল রঙের পাথরই তো নয়, চারপাশে ছোট ছোট এতগুলো পাথর বসানো। এত বৈচিত্র্যময় আর বিচিত্র রঙের পাথরের আংটি আমি এর আগে কখনো দেখিনি। এইবার বুঝতে পারছেন ব্যোমকেশবাবু, আমি কেন বলেছিলাম যে এটা একটু অন্য রকম? এমন আংটি সচরাচর দেখা যায় না। এটা দেখেই আমার পছন্দ হয়েছিল বলেই তো 1,00,000 টাকা দিয়ে এই আংটিটা কিনে এনেছিলাম আমি। এই আংটির ঐতিহাসিক গুরুত্ব আর এই আংটির মূল্য হিসেবে টাকাটা কিন্তু নেহাতি কম, কিন্তু ওরাই আমায় এই দাম বলেছিল, আর তাই এই দাম দিয়েই আমি এই দামি আংটিটা কিনে নিয়েছিলাম। কিন্তু এই আংটিটা মানে এখানে কি করে এলো? কাল রাতে একটা ব্যাপার ঘটেছিল। কাল সন্ধ্যের দিকে হঠাৎ করেই ওই লোকটা আবার টেলিফোন করে এবং জানায় ব্যোমকেশবাবু সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। তাতে সে বেশ খুশি হয়েছে। আমার পরিবারের উপর সে আর কোনো আক্রমণ করবে না, সেখান থেকে চলে যাচ্ছে। একটা বিশেষ কারণে সে ওই আংটিটা চুরি করেছিল, তার সেই কারণ মিটে গেছে, তাই সে আংটিটা আমায় ফেরত দিতে চায়। আমি তো তার কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, দেখো দেখো, তুমি যেই হও না কেন, আমার পরিবারের কোনো ক্ষতি করো না। ওই আংটি নিয়ে যদি তুমি খুশি থাকো তাহলে ওটা তুমি নিতে পারো, কিন্তু আমি চাই না ওই আংটির জন্য তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো। কিন্তু এই কথায় সে হেসে ওঠে, আর কিছুই বলে না। টেলিফোনটা কেটে যায়। আমি সমস্ত কথা আমার মেয়ে স্ত্রীকে খুলে বলতে ওরাও অবাক হয়ে যায়। এমনকি রামধন পর্যন্ত তখন ঘরে ছিল। তারপর রাতের বেলা আমার মেয়ে নিচে ঘুমায় এখন। আসলে এই সব ঘটনা ঘটার পর থেকে একতলার ঘরেই সবাই শুতে যায়। হঠাৎ রাতের দিকে দরজায় কে যেন ধাক্কা দেয়। অনেকক্ষণ ধরে ধাক্কা দিচ্ছিল। প্রথমে ভয়ে আমরা কেউ বাইরে বেরোতে পারি না। অনেকক্ষণ পর ধাক্কার শব্দটা বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে সাহস করে দরজা খুলে বাইরে বেরিয়ে প্রথমে কিছুই দেখতে পাই না। সঙ্গে করে একটা লাঠি নিয়ে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির সবাই উঠে পড়েছিল। তারপর আলো নিয়ে চারপাশটা দেখে আবার ঢুকতে যাব, এমন সময় দেখি দরজার কাছে পড়ে আছে এই চিঠিটা। তার সঙ্গে একটা ছোট্ট সাধারণ বাক্সের মধ্যে ভরা রয়েছে এই আংটিটা। কথাটা বলে প্রদ্যুৎবাবু একটা কাগজের টুকরো বাড়িয়ে দেন সামনের দিকে। আমি তাকিয়ে দেখি সেখানে লেখা রয়েছে কয়েকটা লাইন। কিছু মনে করবেন না প্রদ্যুৎবাবু, আসলে আপনার সঙ্গে একটা মশকরা করেছিলাম। আপনার সেই আংটি আমি ফিরিয়ে দিয়ে যাচ্ছি, ওটা আপনারই থাকবে।
কিন্তু যদি সেটাই হয়, তাহলে আমি যে পুলিশের খোঁচরকে কাজে লাগিয়েছিলাম ওই আংটিটার ব্যাপারে চোর বাজারে গিয়ে খোঁজ খবর নিতে, তার খুনের ব্যাপারটার কি হবে? হতে পারে আমাদেরই কোথাও ভুল হয়েছে, হতে পারে ওই খোঁচরের মৃত্যুর ব্যাপারটা অন্যরকম কিছু। তাছাড়া এই গোটা কেসের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কিছুই হয়নি। শশীভূষণবাবু, প্রদ্যুৎবাবু এবং আমায় তিনজনকেই ওই অপরাধী হুমকি দিলেও সে কিন্তু এমন কিচ্ছু করেনি যার জন্য কারোর বড় সড়ো কোনো ক্ষতি হয়েছে। একমাত্র ঘোড়ার গাড়িতে ধাক্কা দেওয়াটা, যদিও আমি নামার আগেই দরজাটা ঘোড়ার গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। দেখুন, যাই হোক না কেন, আংটিটা সে আমায় ফিরিয়ে দিয়েছে। এই ব্যাপারটাই আমার কাছে বড় অদ্ভুত লাগছে। যে আংটির জন্য এত কিছু করা, সেই আংটি যখন আমার কাছে ফিরে এসেছে, তখন শুধু শুধু আর এই কেস নিয়ে নাড়াচাড়া করে তো কোনো লাভ নেই। সেই কারণেই আমি এখানে এলাম ব্যোমকেশবাবু। ব্যোমকেশবাবু, এই আংটি চুরির তদন্তটা তাহলে এবার ছেড়ে দিন। আংটি যখন আমি পেয়ে গেছি, তখন আর শুধু শুধু অপরাধীর পেছনে ছুটে আর কি লাভ। আংটিটা যে কালকে আপনি পেয়ে যাবেন তা আমি সন্ধ্যার দিকে যেন বুঝতে পেরেছিলাম। ভাই, তোমার মনে আছে জানালা দিয়ে আমরা কাউকে দেখতে পেয়েছিলাম? কিন্তু তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? যাকে আমরা ল্যাম্পপোস্টের তলায় দেখতে পেয়েছিলাম, সেই যে কালকে ফিরিয়ে দিয়ে এসেছে প্রদ্যুৎবাবুর আংটি, এবং সেই আসল অপরাধী। ওই লোকটাকে শুধু কালকেই নয়, এর আগেও দু একবার আমি দেখেছি। কখনো ভালো মতো দেখার মতো সুযোগ আমায় দেয়নি। কালকেই সেই সবচেয়ে বেশিক্ষণ দাঁড়িয়েছিল, কারণ ল্যাম্পপোস্টের তলায় ঠিক ওই জায়গায় দাঁড়ালে তার মুখটা দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমার এখানে আর কিছু বলার নেই, শুধু একটাই প্রশ্ন করতে চাই ব্যোমকেশবাবু, যদি অপরাধী মশকরাই করতে চায়, তাহলে ঠিক এমন একটা সময় বেছে নিল কেন, যে সময় প্রদ্যুৎবাবুর বাড়িটা সারাই হচ্ছিল? হতে পারে গোটা ব্যাপারটা কাকতালীয়, আবার হতে পারে বাড়ি সারানোর কাজের মধ্যে দিয়ে সে কাজটা করতে চেয়েছিল যাতে প্রদ্যুৎবাবু চিন্তায় পড়ে। যার শেষ ভালো তার সব ভালো, মিস্টার রায়। এখন প্রদ্যুৎবাবু তার আংটি ফেরত পেয়ে গেছে, আর চিন্তা নেই। প্রদ্যুৎবাবু উঠে পড়লেন। আমায় আর ব্যোমকেশকে তার বাড়িতে একদিন আমন্ত্রণ জানিয়ে তিনি খুশি মনে চলে যেতেই ব্যোমকেশের মুখে আবার সেই চিন্তার রেখাটা দেখতে পেলাম। আমি বললাম, আরে কি হলো? আবার কি চিন্তা করছো? সবকিছু যখন মিটেই গেছে, তাহলে আবার এত চিন্তার কি আছে? ঠিকই বলেছ অজিত, সবকিছু যখন মিটেই গেছে তাহলে চিন্তার কি আছে। কিন্তু সমস্যাটা হলো এই কেসটা যেন সমাধান হয়েও কোথাও যেন সমাধান হচ্ছে না। কোথাও যেন কয়েকটা খটকা আমার থেকেই যাচ্ছে, সেগুলো একদম ক্লিয়ার করতে পারছি না। আমি আর মিস্টার রায় একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে ব্যোমকেশের দিকে তাকালাম। ও চট করে খাতাটা বার করে আনলো। তারপর কি যেন দেখতে দেখতে অন্যমনস্কভাবে বলল, গোটা কেসটা হয়তো খুব সহজভাবেই একটা সমাধান পেয়ে গেল অজিত, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে কোথাও একটা গণ্ডগোল তো আছে। এত সহজে সবকিছু সমাধান হওয়ার কথা নয়। ধরে নিলাম এই পুলিশের খোঁচরের মৃত্যুটা অন্য কারোর হাতে হয়েছে, তারপরেও কোথাও একটা খটকা লেগেই আছে। এত কষ্ট করে, এত কিছু করে ঘরের ভেতর থেকে ওই আংটিটা চুরি করে নিয়ে যাওয়ার পরে সেই আংটিটা এত সহজে কেউ ফিরিয়ে দিয়ে গেল। যদি কেউ মশকরা করার জন্য নিয়ে গিয়ে থাকে, তাহলে তার কথা প্রদ্যুৎবাবু একবারও মনে করতে পারল না কেন? এমন কেউ আছে যে তার সঙ্গে মশকরা করতে পারে? আর চিঠিতে একটা ব্যাপার লক্ষ্য করেছ? চিঠিটা যে লিখেছে সে অনেকটা সময় নিয়ে লিখেছে, আদের লেখাও খুব একটা ভালো নয়। অর্থাৎ অনেকদিন অনভ্যাসের ফলে যেমনটা হওয়ার কথা তেমনটাই হয়েছে। চিঠিতে কোথাও সে নিজের নাম লেখেনি। এতবার হুমকি দেওয়ার সময়ও একবারও সে কখনোই নিজের নাম কাউকে বলেনি। তার মানে আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশবাবু? আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো আপনি বা কেউ বিশ্বাস করতে পারবেন না, কিন্তু সেটাই আমার মনে হয়েছে। বিশেষ করে ওই সিরাজউদ্দৌলার নীল পাথরের আংটির ব্যাপারে আমি এর মাঝে একটা খোঁজ নিয়েছিলাম, আর সেই খোঁজের সূত্র থেকেই ব্যাপারটা আমি বলতে পারি। বৌঠান অনেকক্ষণ আগে চা দিয়ে গিয়েছিল। চায়ের কাপগুলো নিয়ে যাওয়ার সময় ব্যোমকেশ তাকে বসতে বলল। বৌঠান অবাক হয়ে বসলে। ব্যোমকেশ বলতে শুরু করল, প্রথমত আংটিটা কিভাবে চুরি হয়েছিল সে ব্যাপারটা আমি যেন এখন ধরতে পেরেছি। যদিও অনুমান, তবুও বাকিটা পরিষ্কার হয়ে যাবে। প্রদ্যুৎবাবু একজন ব্যবসায়ী। তিনি সমুদ্র পথে নানা জায়গায় ঘুরে ফিরে নানান জিনিসপত্রের ব্যবসা করে থাকেন, এবং তার শখ অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করে আনা। মুর্শিদাবাদের ওই অ্যান্টিক জিনিসের খোঁজটা তিনি পেয়েছিলেন সেখানকার এক বনেদি পরিবারের কাছ থেকে। ওই জিনিস তাদের কাছেই ছিল। প্রথমত, ওই জিনিসের ঐতিহাসিক এবং বাজার মূল্য হিসেবে কম করে 2 লক্ষ টাকার নিচে ওটার দাম হবার কথা নয়, কিন্তু ওই জিনিসটা ওরা প্রদ্যুৎবাবুকে বিক্রি করেছিলেন মাত্র 1 লক্ষ টাকায়।
প্রদ্যুৎবাবু জিনিসটা চুরি যাওয়ার পরেও পুলিশের কাছে যেতে রাজি হননি। এই ব্যাপারে আমাদের প্রথমে মনে হয়েছিল আসলে ওই জিনিসটার সঙ্গে ঐতিহাসিক ঐতিহ্য জড়িয়ে থাকার জন্যই আর কি আইনিভাবে তিনি সমস্যায় পড়তে পারেন, কিন্তু পরে জানা যায় আসল ব্যাপার সেটা নয়। ওই জিনিসটার 1 লক্ষ টাকা দাম হলেও তিনি মাত্র 50,000 টাকা দিয়ে এসেছিলেন ওদের কাছ থেকে। বাকি টাকার কথাটা তিনি এখনো আমাদের জানাননি। হতে পারে এই ব্যাপারে কোনো একটা সমস্যা হতে পারে। এটা ছাড়া আরও একটা সমস্যা যাচ্ছিল। তিনি পুলিশের কাছে গোটা ব্যাপারটা জানালে সমস্ত কিছু ছড়িয়ে পড়বে চারপাশে। মুর্শিদাবাদের বনেদি পরিবারের মধ্য থেকে তিনি এই আংটিটি কিনলেও সেটা ছিল খুবই গোপনে, কারণ ওই জিনিস এক অমূল্যবান ঐতিহাসিক সম্পত্তি। মুর্শিদাবাদের সেই বনেদি পরিবার এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের জন্য সেই জিনিসটা চট করে তারা বিক্রি করতে রাজি হতেন না। কিন্তু ওই আংটি তো আসলে ওই বনেদি পরিবারের সম্পদ, তাহলে তারা রাজি হতেন না কেন? আর তারা যখন রাজি হলেন তাহলে বাকিদের কথায় আর কি আসে যায়? আমি ওটাই খোঁজ করেছি। মুর্শিদাবাদের ওই নবাব সিরাজউদ্দৌলার আংটির ওপর শুধু সেই পরিবারের নয়, ওই পরিবার ছাড়াও আরও অনেকের দাবি রয়েছে। যদিও সেই দাবি আসলে আইনিভাবে প্রমাণিত নয়, তবুও বুঝতেই পারছো আসলে নবাবের সভায় থাকা সেই ব্যক্তি যে ওই আংটিটা এনেছিলেন তার বংশধরের সংখ্যাটা অনেক বেশি ছিল। এই বনেদি পরিবার তাদের মধ্যে একটা অংশ মাত্র। তার মানে আপনি বলতে চাইছেন ওই আংটিটার উপর ওই পরিবার ছাড়াও আরো অনেকের দাবি রয়েছে? আজ থেকে 50 বছর আগে নবাব সিরাজউদ্দৌলা যে সমস্ত জিনিসপত্র তার বংশধরদের কাছে রেখেছিল সে সমস্ত নিয়ে ভাগাভাগির সময় অনেক রক্তপাত ঘটেছে। ওই বংশের 3 জন মারা গেছে। পরপর ঘটতে থাকা এই ঘটনা আজ থেকে মাত্র 20 বছর আগে ঘটেছে। সমস্ত কিছু মিলিয়ে দেখতে গেলে ওই আংটির ইতিহাস আসলে পরিষ্কার নয় আর কি। তাহলে শুধু আংটিটা চুরি হলো কিভাবে? এরপরে আসছি শশীভূষণ হালদার এবং তার কুলি মজুরদের কথায়। শশীভূষণ হালদার এবং তার কুলি মজুররা সকলেই ছিল সৎ। যে 3 জন 2 সপ্তাহ আগে কাজ ছেড়ে চলে যায় তাদের গ্রামে সত্যি সেবার খরায় অনেক লোক মারা গিয়েছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগায় ওই অপরাধী। তার নাম আমি এখন তোমাদের বলতে পারবো না, কিংবা নিশ্চিত না হয়ে বলতে চাই না। মনে আছে রামধনের পরিচিত কোনো একজন সেদিন ওই বাড়িতে এসেছিল? একটা কথা ভেবে দেখো, যেদিন ওই ঘরের জিনিসপত্রগুলো ওই ঘরে সরানো হচ্ছিল এমন একটা সময় নিশ্চিত করে ঠিক সেই দিন ওই লোকটা সামান্য 2 ঘন্টার জন্য ওই সময় এলো কি করে বাড়িতে? আমি আর মিস্টার রায় অবাক হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়েছি। ও হাসতে হাসতে বললে, রামধন নিরপরাধ, সে কিছুই জানতো না, কিন্তু যে লোকটি তার সঙ্গে দেখা করতে এসেছিল সে সব কিছু জানতো। সে এর আগেও রামধনের সঙ্গে 2 বার দেখা করেছিল। হয়তো তোমাদের মনে আছে ওই বাড়ির বাজার কাজকর্ম রামধন নিজেই করে। সকালের দিকে সে বেরোয় বাজার করতে। সেই সময় বাজারে অনেকের সঙ্গে কথায় কথায় সে অনেক কিছুই বলে থাকে। এমনকি ওই বাড়িতে প্রদ্যুৎ বাবুরও সামান্য ভুলো মন আছে। এই সুযোগটা কাজে লাগিয়েছে অপরাধী। ওই দিন যে জিনিসপত্রগুলো সরানো হবে সেই খবরটা কোনোভাবে রামধন কিংবা প্রদ্যুৎ মিত্রের সাহায্যে বাইরে বেরিয়েছে, এবং তাই সুযোগ বুঝে রামধনের সঙ্গে দেখা করতে লোকটি আসে এবং কোনো একটা সুযোগ বুঝে ওপরের ঘরে উঠে বাক্স থেকে আংটিটা বার করে আনা তার পক্ষে কঠিন কাজ ছিল না, কারণ ওই ঘরে সিঁড়ি দিয়ে ওঠানামা করা কতটা সহজ সেটা তুমি ভালোভাবেই দেখেছ। কিন্তু সেদিন তো বাড়িতে সবাই ছিল, তাহলে? কাবেরী ছিল সেই ঘরে। সে সমস্ত জিনিসপত্র তুলে ওই ঘরে রেখে আসছিল। ওই ঘর থেকে এই ঘরে এসে নতুন জিনিস নিয়ে যাওয়ার মধ্যে খানিকটা সময় থাকে। তুমি বুঝতে পারছো? প্রদ্যুৎবাবু তার কাজের লোকদের সঙ্গে ব্যস্ত ছিলেন এবং সেই সময় যদি কেউ নিচ থেকে উপরে উঠে সামান্য সময়ের মধ্যে ঘরে ঢুকে বেরিয়ে আসে তাহলে তা বোঝা সম্ভব নয়। কাবেরী কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেনি ওই লোকটি উপরে এসেছিল হ্যাঁ কিনা, অর্থাৎ সে তাকে দেখেনি। কাজের মধ্যে থাকলে ওই অবস্থায় কাউকে নিশ্চিতভাবে লক্ষ্য করা সহজ ব্যাপার নয়। কিন্তু কাজটা যেই করুক না কেন ব্যোমকেশ বাবু, আংটিটা তো ফিরে এসেছে, তাহলে? ও আবার হাসল। হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, পুলিশের চোর অকারণে মারা যেতে পারে না, হয়তো সে অন্য কোনো কারণে মারা পড়তে পারে মিস্টার রায়। কিন্তু সেই দিন যে লোকটি রামধনের সঙ্গে দেখা করতে এসেছিল তার ঠিকানা আমি খুঁজে বার করেছি। তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি সেই লোকটি ঠিক ওই ঘটনার পর সেদিন রাতের বেলা মারা যায়। কেউ তার বাড়িতে ঢুকে তাকে খুন করেছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো পুলিশের চরের নলি কাটার সময় যে ক্ষত ধারালো ছুরিতে হয়েছিল এই লোকটির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে, আর এক্ষেত্রেও গলার নলি কেটে খুন করা হয়েছে। আমি আর মিস্টার রায় চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ বলতে লাগলো, প্রদ্যুৎবাবু মনে করছেন তিনি তার হারানো আংটি ফেরত পেয়ে গেছেন। তিনি ভাবছেন
কেউ সত্যি সত্যি মস্করা করে তার 1,00,000 টাকার আংটি চুরি করে তাকে আবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু আংটিটা তুমি নিশ্চয়ই ভালো করে দেখেছিলে অজিত। মিস্টার রায়, আপনিও নিশ্চয়ই দেখেছিলেন। প্রথমত, ওই আংটিটা যে নবাব সিরাজউদ্দৌলার আমলের তা নিয়ে আমার সংশয় রয়েছে। আর দ্বিতীয়ত, ওই আংটিটা আসল নয়। সোনাটুকু আসল হতেও পারে, বড় নীল পাথরটা কিংবা আশেপাশের সমস্ত পাথরগুলো কম দামি পাথর অথবা নকল। তার মানে তুমি বলছো আংটিটা নকল? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, প্রদ্যুৎবাবু যখন আংটিটা মুর্শিদাবাদের ওই বনেদি পরিবার থেকে কিনে আনেন, হয়তো তখনই তিনি কিনে এনেছিলেন একটা নকল আংটি। নবাব সিরাজউদ্দৌলার আমলের সেই আংটির আদলে একটা নকল আংটি তৈরি করে সেটা বিক্রি করা তাদের পক্ষে খুব একটা কঠিন ব্যাপার ছিল না। দ্বিতীয়ত, হতে পারে অপরাধী খুব ভেবে চিন্তে আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে আংটিটা চুরি করেছিল। সেই আংটিটা দেখে সেটার আদলে একটা নকল আংটি সে তৈরি করে রাখে। এই সময়ের মধ্যেই আমি যখনই তার কাছাকাছি পৌঁছবার চেষ্টা করি, তখনই সে কাউকে না কাউকে ভয় দেখিয়ে আমার থেকে দূরে রাখে। পরে সে নকল আংটিটা ফিরিয়ে দিয়ে যায় প্রদ্যুৎবাবুকে এবং আসল আংটিটি নিয়ে সে এখান থেকে চলে যায়। কাল থেকে যা যা হয়েছে সেটা এটাই প্রমাণ করে যে এই এলাকা ছেড়ে সে চলে গেছে। কিন্তু আসল সত্যি কোনটা? আসল সত্যি উদ্ধার করতে গেলে আমাদের মুর্শিদাবাদে যেতে হবে অজিত। কিন্তু প্রদ্যুৎবাবুকে আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না, কারণ তিনি এ ব্যাপারে জানতে পারলে আমাদের কাজটা আরো কঠিন হয়ে পড়তে পারে। কেসটা এখন আর প্রদ্যুৎবাবু নিজের হাতে নেই। কেসটা নবাব সিরাজউদ্দৌলার সেই আসল আংটিটা কোথায় গেল সেটা খুঁজে বার করা। আশা করি মুর্শিদাবাদের সেই এলাকার পুলিশের সাহায্যে মিস্টার রায়ের সাহায্য আমরা পেয়ে যেতে পারি আর কি। মিস্টার রায় মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ব্যোমকেশ আবার বলল, বন্ধু, তৈরি হয়ে নাও। যা কাজ আছে 2 দিনের মধ্যে শেষ করে নাও, তারপর পরশুদিন আমরা রওনা দেব মুর্শিদাবাদের সেই বনেদি বাড়িটার উদ্দেশ্যে, যেখান থেকে এসেছে ওই আসল কিংবা হুবহু আসলের মতো দেখতে একটা নকল নবাব সিরাজউদ্দৌলার নীল পাথরের আংটি। আসল সত্যি আমাদের উদ্ঘাটন করতেই হবে অজিত, করতেই হবে। আমি উঠে দাঁড়ালাম। মাথার ভিতরটা কেমন যেন ঘুরছিল। এত কিছু করে, দুটো খুন করে, তারপর এত হুমকি চিঠির পরেও আসলে একটা নকল আংটি এসে হাতে লাগলো। তাহলে কি সত্যি সত্যি আসল আংটি অপরাধী নিয়ে পালিয়েছে, নাকি আসলেই আসল আংটিটা রয়েছে মুর্শিদাবাদের সেই বনেদি বাড়িতে, আর অপরাধী সেটা বুঝতে পেরে নকল আংটিটা আবার ফিরিয়ে দিয়ে চলে গেছে এখান থেকে? জানি না। মুর্শিদাবাদে গিয়ে সমস্ত ব্যাপারে তদন্ত না করা পর্যন্ত কিছুই বুঝতে পারবো না। তবে বুঝতে পারছিলাম প্রদ্যুৎবাবুর আগমনে ওই আংটি নিয়ে যে সামান্য একটা কেসের সূচনা হয়েছিল, সেই কেস এত সহজে সমাধান হবে না। মনে পড়ে গেল ব্যোমকেশের একটা কথা। ও মাঝে মাঝেই বলে, মাঝে মাঝে অনেক কেস এমন থাকে যেগুলো আসলে চট করে শেষ করা যায় না। তার কোনো না কোনো একটা শাখা প্রশাখা অন্যদিকে এমনভাবে বেরিয়ে যায় যেটা দিয়ে আবার একটা নতুন কেসের জন্ম হতে পারে। এই কেসের ক্ষেত্রেও আমার সেটাই মনে হলো। প্রদ্যুৎবাবুর কেসের সমাধান একরকমভাবে হয়ে গেছে। এখন আমরা রওনা দেব মুর্শিদাবাদের সেই বনেদি বাড়ির উদ্দেশ্যে, যেখানে সব কিছুর সূচনা, যেখানে ইংরেজদের হস্তক্ষেপে বাংলার শেষ নবাবের সাম্রাজ্যের সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। সেইখানে হয়েছে এই কেসের জন্ম, আর সেখানেই হবে এই কেসের মৃত্যু। সত্যি সত্যি কি সিরাজউদ্দৌলার সেই আসল আংটিটা আমরা দেখতে পাবো? কে জানে। তবে এটুকু জানি, আমি সত্যান্বেষী হয়ে কোনো কিছুর শেষ না দেখা পর্যন্ত ছাড়ি না। হঠাৎ কি মনে হতে জানলার দিকে চোখ গেল। জানলার পাল্লাটা এখন খোলা। এখান থেকে লাইট পোস্টটা অল্প অল্প দেখা যায়। মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন আমরা যেমন জানলার ধারে দাঁড়িয়ে লোকটার দিকে তাকিয়ে দেখছিলাম, লোকটাও তার মানে ওখানে দাঁড়িয়ে আমাদের দিকেই দেখছিল। আলো থেকে অন্ধকারের মধ্যে দেখা যায় না, তাই আমরা তাকে দেখতে পাইনি। কিন্তু অন্ধকার থেকে আলোর মধ্যে দেখা যায় বলে সে আমাদের দেখতে পেয়েছিল। তার মুখে তার মানে তখন যুদ্ধ জয়ের হাসি ছিল। তাই ব্যোমকেশের মুখ অমন গম্ভীর ছিল। সবকিছু যেন পরিষ্কার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলাম ব্যোমকেশ আগে থেকেই জানতো এমন কিছু একটা হবে। কিন্তু বাকিটা কি হয় দেখা যাক।
আর দুদিন পর আমাদের যাত্রা শুরু নবাব সিরাজ উদ্দৌলার শহর মুর্শিদাবাদে। কিন্তু তখনও আমরা জানতাম না মুর্শিদাবাদে কি ভয়ানক কয়েকটা দিন অপেক্ষা করছে আমাদের জন্যে।